আরে ভাই, তোমার নৌকা এত ধীরে কেন চলছে? একটু জোরে চালাও। এই যা এখান থেকে, সকাল সকাল মেজাজ খারাপ করিস না। আরে সুমন, তুই কি জানিস কবে নাগাদ আসবে এই বার্ড ফ্লু এর ভ্যাকসিন? তুমি তো জানোই না, সরকারি ব্যাপার, ভগবান জানে কবে আসবে। আচ্ছা একটা কথা, তুমি এই কেমিক্যাল পেস্ট ব্যবহার করার বদলে এই পাতা কেন ব্যবহার করো? আরে এই পাতার কথা আর বলিস না সুমন, কালকে যে পাতা দিয়েছিলি না, আমি যেই ওটা চিবিয়েছি পুরো মুখ তেতো হয়ে গেছে, ভেতর পর্যন্ত তেতো হয়ে গেছিল। ওর চেয়ে তো ডেন্টিস্ট যে পেস্ট দিয়েছে বরং সেটাই ভালো। তুমি যাই বলো, দাঁতের জন্য এটাই বেস্ট। আরে যা বাদ দে। পেপার ছোড়ার সময় কোথায় দেখিস রে আজিনামোটোর বাপ? আরে বাপরে, পেপারটা গাধাটার গায়ে লেগে গেছে। বাহ কি নিশানা! যা এখান থেকে। আরে সুমন, তোর লেগেছে নাকি? খুব বেশি লাগেনি, ওই পিঠে একটুখানি টান লেগেছে। হ্যাঁ, আমি কি বলছিলাম, পাতা দাঁতের জন্য ভালো, হাড়ের জন্য ভালো না। দাঁড়া উন্নি, আমার নামে লিখে রাখো। সাইটে যাচ্ছিস তো? আমার পিছনে বস। না সাজি, কালকে আমি সারাদিন বাড়িতেই ছিলাম, 4 পাও বোধহয় হাঁটিনি। আচ্ছা এই ব্যাপার, তাহলে পোস্ট অফিসের সামনে দেওয়ান ক্যাটারিং এর অফিসে চলে আয়, তাড়াতাড়ি আসিস, পৌঁছতে দেরি করিস না আবার। তুমি স্কুটারটা এখানে রেখে দাও, আমরা দুজনে একসঙ্গে হেঁটে যাই। দুজনে কেন, তুই একাই হাঁট না, স্কুটার রেখে দেবো। 8 কিলো দিতে হবে তোমাকে, তাই পুনপ্পান না? দাদা নমস্কার। আরে সুমন, আমার কাছে চেঞ্জ নেই। আরে দাদা, আমি আবার কখন তোমাকে চেঞ্জের কথা বললাম? এটাও দিয়ে দিন। আসলে ওর চেঞ্জের প্রয়োজন। একটা সবজিও কিনবে না আর বলে কিনা সবজিতে পেস্টিসাইড মেলানো আছে। সবজিতে সত্যি করেই পেস্টিসাইড দেওয়া থাকে? আরে দেখো, এসব অন্ধবিশ্বাসের ব্যাপার, আর কেরালাতে এসব হয় না। খাওয়া দাওয়ার ব্যাপারে খুব সাবধান। চলো চলো তাড়াতাড়ি হাত চালাও। 2 গামলা সিমেন্ট দিয়ে এসো। 2 গামলা সিমেন্ট আগে থেকে ওখানে আছে। বললি তুমি 2 গামলা সিমেন্ট একসঙ্গে নিয়ে যেতে পারবে? আরে না না, পারবে না? না না। আগে এটা নিয়ে যাও, তারপর খালি করে আবার নিয়ে এসো। ঠিক হ্যাঁ, আছে ভাই। তুমিও রাখো। একে দেখো একবার, কেসেও যাচ্ছে আবার ভিডিও টানছে। সুমন আসছে, ভিড়ি লুকিয়ে ফেলো। সমানই না, পেট্রোল পাম্প তো নয়। ঠিক আছে, ফোঁকো তাহলে। বিড়ি খাচ্ছি অর্গানিক। অর্গানিক পাগল। রোজ সকালে বিড়ি ফুকি আমি, বিড়ি ফুকে খুব আমেজ হয়। বন্ধুর দেখা পেলে আগে বিড়ি ফুকি। লোকে বলে যারা বিড়ি টানে না তার মোটেই দাড়ি নেই। কানের পেছনে যে গোজে না বিড়ি, দুনিয়ার আমি তো শুনলাম কাভালাম চার্চের বিয়েতে বিরিয়ানি রাখছে নাকি? আরে আমাদেরই তো ক্যাটারিং ওখানে। আরে চিকেন বিরিয়ানি নাকি? সাজি, আমি ভালো করেই জানি কি বলতে চাইছো, কিন্তু এটা সেই বিরিয়ানি নয়। এই বিরিয়ানি শুধু জানকি তোমার জন্য বানিয়েছে। সত্যি? তাই যদি হয় বড় পিস দাও না চিকেন। ওকে কিচ্ছু দিও না। চুপ করো। আচ্ছা দিয়ে দাও, না হলে খুদ বার করবে। থ্যাংক ইউ। আচ্ছা হয়ে গেছে, এবার যাও। যেটুকু প্রয়োজন সেটুকুই খাও, না হলে তোমার কোলেস্ট্রল বেড়ে যাবে। ও তুইও এসে গেছিস নাকি? তুমি এখন খাবে না? কিছু মনে করবেন না, আমি বাইরের খাবার খাই না, নিজের বাড়ির রান্নাই নিজের সঙ্গে করে নিয়ে আসি। আরে বাবা, এটা আমাদের নিজেদের ক্যাটারিং, একটু খেয়ে নাও না। না না, ধন্যবাদ। ওকে খেতে বলবেন না জোর করে, অর্গানিক খায় ও। এই শোন না, আমি এখানে দাঁড়াচ্ছি, ছবি তোল। এই তুই আয় এখানে, এই দাঁড়া দাঁড়া, ভালো করে তুলবি কিন্তু, ভালো করে তোল। এভাবে ঠিক আছে তো? হ্যাঁ চল, ঠিক আছে। চল ঠিক আছে, এবার তোরা যা, ঠিক আছে। ও কি খারাপ ব্যাপার, সকাল সকালে এসব করছে, পাগল কথাকার। এদের বুঝিয়ে বলার মতন কেউ নেই। এই, এখানে সময় নষ্ট না করে তোমাদের স্কুলে যাওয়া উচিত। আন্টি, ব্যাপারটা হলো যে আমরা কি এই গাছের কয়েকটা চারা পেতে পারি? কি বললে আন্টি? এই ওর সঙ্গে এভাবে কথা বলিস না, আন্টি রেগে যাবে না হলে। আন্টি হবে তোর? যা যা এখান থেকে, চল চল, যা। পালা যা, পালা পালা, এখান থেকে। স্কুলে যা। জামা, এদেরকে না লাঠি বদমাশ। পেটা করে এখান থেকে তাড়ানো উচিত। ঠিক বলেছেন, আমি প্রিন্সিপালের সাথে কথা বলছি। আমি এদেরকে আর এখানে দেখতে চাই না। জব্বার ভাই, হ্যাঁ, কি হয়েছে? আরে বাচ্চাগুলো বদমাইশি করছে।
আরে কিছুদিন আগে জঙ্গল সাফ করা হয়েছিল না, এখন এই গাছটা মাঝখানে এসে গেছে, আর ওটা শেপটা এমন যে আমাদের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। ও তাহলে কেটে দিচ্ছেন না কেন? আরে কাটা তো যাবে না না। আচ্ছা আপনাদের স্যার টাইমে চলে আসবেন তো? হ্যাঁ, ছুটিতে যদি না থাকেন তাহলে চলে আসবেন, ঠিক 10টার মধ্যে উনি অফিসে পৌঁছে যান। বাইরের জঙ্গলের থেকে বেশি জঙ্গল এখানেই আছে। আচ্ছা শুনুন, আমাদের স্যার এটা কিনে এখানে লাগিয়েছেন, এটা কিন্তু অক্সিজেন প্ল্যান্ট। কখনো কখনো এর পাতা উনি খেয়ে থাকেন। সত্যি খুব দেরি হয়ে গেল। এখনই আসছে। একটু সাইড দেবেন প্লিজ। 1 মিনিট দাদা, আমরা আগে এসেছি, আপনি পেছনে দাঁড়ান। দেখো মা, এনাকে যেতে দাও, ইনি স্যার। সরি স্যার, আমি বুঝতে পারিনি। হ্যাঁ আসুন। সরি স্যার, আমি আপনাকে চিনতে পারি। কোনো ব্যাপার না, এই পিএসসি সাইন করতে হবে তো? হ্যাঁ। আচ্ছা অরিজিনাল কোনটা? এইটা এখানে সাইন করে দিন, আর এখানে এটাও দিয়ে দাও। কোনো জমজ ভাই আছে নাকি এনার? না, কিন্তু হয়েছেটা কি? ঠিক এনার মতোই দেখতে একজনকে দেখলাম কনস্ট্রাকশনের কাজ করছে। আরে ওটা তো উনিই ছিলেন। হ্যাঁ? আরে লোকে টাকা খরচা করে জিমে যায়, সেটা কিসের জন্য? বলিষ্ঠ হওয়ার জন্য। কিন্তু আমাদের সুমন স্যার যখনই মজুররা ডাকে চলে যান, এমন যান যেন জিমে যাচ্ছেন। আমি শুনেছি যে ওই কাজের পয়সা উনি নেন না। ও ইনি আমাদের জুনিয়র অর্গানিক স্যারের স্টুডেন্ট। ইনি এইভাবেই পদ্মাসনে বসে জল খান। ভালো হয়েছে বাবা, সময়ের আগে ঠিক চলে বলেছো। এসেছি, নইলে খুব দেরি হয়ে যেত। দাঁড়িয়েছিলাম। চলো এবার। হ্যাঁ চল, স্যার যা কাজ তো দেখতে হয়ে গেল। সেরকমটা নন কিন্তু আমি আসলে তো ভয় পেয়ে খুবই ভালো গেছিলাম। মানুষ। ঠিক বলেছিস। আমি তো কবে থেকে বলছি এই গাছটাকে কেটে না, ফেলা। এটা এটা তো বরং জঙ্গল। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার নমস্কার। ও আপনারাও এখানে আছেন? তা ব্যাপার কি? এটা দেখে আপনার কি মনে হয়? ও কি ফিনিশিং দেখো, একেবারে নিখুঁত। প্রাকৃতিক ঠিকই, কিন্তু এটা বিকৃতি। আপনাকে এই দুটো গাছ কেটে ফেলতে হবে। হ্যাঁ। এর মধ্যে বিষ ঢেলে দিলে এমনি পচে যাবে। সুমন ভাই, ওরা সবাই গাছ কাটবার প্ল্যান করছে। চল তো দেখি। যদি আপনারা সবাই চান আমি এই জায়গাটা কাটিয়ে দেবো, কি বলেন? আপনাদের কি মত? আপনারা বলতে চাইছেন যে এই অংশটুকু কেটে দেওয়া হোক, এটাই বলছেন তো? শুধু ওইটুকু কাটলে আবার গজিয়ে তাহলে আর কি করা যায়? আচ্ছা আপনারা পুরো গাছটা কেটে ফেলতে চাইছেন তাই তো? হ্যাঁ, কুমার স্যার যদি বলেন তাহলে গোটা গাছটাই কেটে হ্যাঁ দেওয়া যাবে। কারেক্ট। স্যার আমি একটা কথা বলি, অন্যের কথায় স্রেফ মাথা নাড়ানো হচ্ছে, আপনি একটু নিজের মাথাটাও খাটান। আরে আমার ভাই সুমন, শোনো, যদি তুমি বিবাহিত হতে না তাহলে মহিলাদের কথা বুঝতে পারতে। আরে এই গাছটাকে দেখে তোমার কি মনে হয় এটার কিরকম আকৃতি? এই বিচ্ছিরি গাছটা কেটে ফেলা উচিত। বাচ্চা মহিলা আর অফিসাররা এখানে যাতায়াত করে, তাই এই সার্টিফিকেটওয়ালা গাছটা কেটে ফেলাই উচিত। যদি এরকম ব্যাপার হয় তাহলে দায়িত্ব নিতে আমি তৈরি আছি। কি বলছেন? হ্যাঁ? সত্যি? হ্যাঁ। ঠিক আছে, দেখা যাবে। ঠিক আছে, দেখা যাবে। দেখাই যাক না কি হয়। কৃষি সংবাদে আপনাকে স্বাগত। নতুন ধরনের এক খিদে হরতালে আপনাদের নিয়ে যেতে চাই। একজন কৃষি আধিকারিক নগ্নের মতো দেখতে গাছ কাটার বিরুদ্ধে আমরণ অনশনে বসেছেন, কিন্তু আশেপাশের মানুষেরা এই ভূখ হরতালের বিরোধিতা করেছেন। এই লোকটা সিমেন্টের কাজ তারা করতে চান যে এসেছিল না? এই হরতাল যত দ্রুত হ্যাঁ, সম্ভব শেষ হোক, কিন্তু ও, অন্যদিকে এই অসাধারণ। অফিসাররা তো তাহলে এখন কংক্রিটের কাজ করতে কেন বসে আছে। এসেছে? এখন পয়সার জন্য এত লোভী হতে পারে? হরতাল কতদিন চলে? এই গাছ কাটা বন্ধ করো। এই গাছ কাটা বন্ধ করো। এই গাছ কাটা বন্ধ হ্যালো। করো। তুমি নিউজ দেখছো তো? লোকটা গাছে উঠে বসে আছে। হ্যাঁ আমিও সেটাই দেখছি। আমরা এই ধরনের গাছ পাগল লোক একেবারে। গাছ আমাদের জন্য আশীর্বাদ। আমরা শেষ নিঃশ্বাস অবধি আপনাদের রক্ষা কোনো করব। সময় এসে পড়তে পারে না? না না, তুমি চিন্তা করো না, যাও রান্না করো কি। ও আর আসতে পারবে না, মানুষ জড়ো হয়ে গেছে না। মানুষের ভিড় দেখলে ও পাগল হয়ে যায়। আমার জন্য আরেকটা প্লেট এনে দাও তো। এখানে মোবাইল নেটওয়ার্ক কাজ করে না, তাই ল্যান্ডলাইন ব্যবহার করা হচ্ছে। নিজের অফিসের কাজ বন্ধ হতে না দিয়ে আমরণ অনশনে বসেছেন। উনি সবার জন্য বড় উদাহরণ। সুমন ভাই, ধরো এটাকে। আপনি আমাদের এটা বলুন যে এই গাছ কাটা সম্বন্ধে আপনার কি অভিমত? আমার মনে হয় এটা একজন ইভলিউশনারি বায়োলজিস্টের উপর ছাড়া উচিত। আপনিও তো জানেন যে এই গাছেরও প্রাণ আছে। এখন যে এই শেপটা যে দেখছেন, হতে পারে কাল এতে কান না গেসে যাবে আর এটা অন্য প্রজাতিতে পরিবর্তিত হয়ে যাবে। আপনি বলুন, আমাদের জন্ম তো এভাবেই হয়েছিল না? ঠিক কথা তো, কি তাই না? ঠিক আছে। চন্দ্রন কাটাকার, ক্যামেরাম্যান গোপাল 90 কারা। হ্যালো কৃষি অফিস। হ্যালো কৃষি অফিস। হ্যালো কৃষি অফিস।
সানি, হ্যালো কৃষি অফিস। কি হয়েছে স্যার? ওই যে এগ্রিকালচারাল অফিসার যান। হ্যালো কৃষি অফিস। সানি, হ্যাঁ কি হয়েছে স্যার? ওই কিরণগাড়া ফিল্ডের বিষয়ে ফাইলটার কি হলো? আমি তাড়াতাড়ি রেডি করছি। পাগল কোথাকার। রাজাম্মা, ওই শুকনো পাতাওয়ালাটা না দিয়ে ভালোটা দাও না। কি গাছারা ভাবে কাজ করো। হ্যালো কৃষি অফিস। স্যার আমি পিও রঞ্জু। হ্যাঁ বলো কি হয়েছে? দেখুন আমি এখানে দাঁড়িয়ে। হ্যাঁ দেখতে পাচ্ছি, কি দরকার সেটা বলো। স্যার আমি বিটেকে ফেল করে গেছি। আমি আমার বাবাকে দেখাতে চাই যে আমি সব কিছু করতে পারি। হ্যাঁ তো এমন কোনো ফসল আছে যেটা 3 মাসে আমাকে ধনী বানিয়ে দেবে স্যার? আমি ঠিক করেছি যে আমি জমির কাজই করব। আমার মতে তোমার জন্য সেটাই ঠিক হবে। কি? হ্যালো কৃষি অফিস। হ্যালো, সুমন স্যার আছেন? হ্যাঁ বলুন কি দরকার? আমি আপনার ধর্মঘটের জন্য অভিনন্দন জানাতে আপনাকে ফোন করেছি। ঠিক আছে জানিয়ে দিন। আপনার ধর্মঘট বেশ অদ্ভুত। এর চেয়ে বেশি আমি কিছু বলতে পারবো না। যদি কিছু নাই বলেন ফোনটা কেন করেছেন? ওহ, আই এম সরি স্যার, ফোন রেখে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। সুমন ভাই, হ্যাঁ আমি কি থেকে যাব? না না যাও যাও। ঠিক তো? হ্যাঁ কাল দেখা হবে। হ্যাঁ কাল দেখা হবে। হ্যাঁ হ্যালো কৃষি অফিস, কে বলছেন? আমি আপনার ফ্যান কথা বলছি। আজকে সকালেও ফোন করেছিলাম। ও এত তাড়াতাড়ি আপনি আমার ফ্যানও হয়ে গেলেন। হ্যাঁ, কি চাই আপনার? আমি কিছুই চাই না। হ্যাঁ। আমি এটা বলতে ফোন করেছি যে রাতে গাছে ওঠা খুবই বিপজ্জনক। বিপজ্জনকের আবার কি আছে? সারা পৃথিবীতে যত বাঁদর আছে তারা তো রাতেই গাছে থাকে, ওদের তো কোনো প্রবলেম হয় না। আচ্ছা, সেই জন্যই আপনি গাছের উপর থাকতে ভালোবাসেন? কি বলতে চাইছেন আপনি? ও সরি, আমি তেমন কিছু বলতে চাইনি। আপনি আমাদের অফিসের লেডিস টিমের কেউ নন তো, যিনি এইসব বলে আমাদের অনশন আন্দোলন ভাঙতে চাইছেন? হ্যাঁ আরে, আমি আপনার কোনো ক্ষতি করতে চাই না। আমি তো আপনাকে সাপোর্ট করতে চাই। খারাপ লাগলে আর কল করবে না, সরি। হ্যালো হ্যালো, কে বলছেন? আপনি ওই মেয়েটাই না? মেয়েটা মানে? তোর মা বলছি আমি। ও আচ্ছা মা, তুমি বলো কি হয়েছে? তুই আর কোনো অন্য জায়গা পেলি না নাকি অনশন করার জন্য? তুমি এত রাতে এইসব জিজ্ঞেস করার জন্য ফোন করেছো? বাবু, তুই কিছু খেয়েছিস তো? আরে মা, এটা অনশন আন্দোলন। এসব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো। আমি তোর জন্য তোর ফেভারিট মেথির তরকারি বানিয়েছি। ও মেথির তরকারি বানিয়েছো? মানে তুই সবসময় মেথির তরকারির কথা বলতিস, তার জন্যই বানিয়েছি। এবার কি হলো তোর? তুই মেথির তরকারি ভালোবাসিস তো নাকি? হ্যাঁ ভালোবাসি। হ্যালো হ্যালো মা। হ্যালো হ্যালো মা। হ্যাঁ আমি ভালোবাসি। হ্যাঁ আমি খুব ভালোবাসি। আমিও আপনাকে ভালোবাসি। সুমন ভাই ওঠো। সুমন ভাই, আগে একটা ভালো মশারির ব্যবস্থা করো। সারা রাত একটু ঘুমোতে পারিনি। তার আর কোনো প্রয়োজন নেই। গাছ না কাটার আদেশ জারি হয়েছে, নিচে নেমে এসো।
যেমন আপনারা এক্ষুনি শুনলেন যে গাছ না কাটার আদেশ জারি হয়েছে আর সেই জন্য ভালোই উপোস হচ্ছিল, রক্তও পরিষ্কার হতো আমার। সেই জন্যই দাদা সব এখন গন্ডগোল নেমে করে আসছেন। যেমনটি আপনাদের বললাম যে বাঁচিয়ে ভূখ দিলাম, হরতাল বন্ধ বাঁচিয়ে করা দিলাম, হয়েছে। একটা গাছকে এবারে বাঁচিয়ে দাদার সঙ্গে দিলাম। আমরা সরাসরি কথা বলবো আর জেনে নেব ভূখ হরতালের অভিজ্ঞতার বাঁচিয়ে ব্যাপারে। দিলাম, বাঁচিয়ে দিলাম, একটা গাছকে বাঁচিয়ে দিলাম। দাদা এটা খেয়ে নিন। দাদা বাঁচিয়ে দাদা দিলাম, একটা প্রশ্ন বাঁচিয়ে করবো। দিলাম, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, একটা দাদা। বাঁচিয়ে দিলাম। দাদা এটা বলুন যে দুটো পক্ষই এখন খুশিতে নেচে উঠেছে, আপনার কেমন লাগছে দাদা বলুন? কি ভেবেছিলেন একটা গাছ কেটে ফেলা এতই সহজ? 2-3 প্রজন্ম কেটে যায়, তারপর একটা গাছ এত বড় হয়। দেখুন, আমি এমন একজন মানুষ যে ইকো ফ্রেন্ডলি জীবনযাপনে বিশ্বাস রাখি। এর পেছনে আমার কোনো ধার্মিক অথবা রাজনৈতিক কোনো কারণ ছিল না। আমার নিজের যেটা ভালো লাগে না সেটা আমি আমার দেশীয় ভাষায় ঠিক করে দিতেই পারি। শুধু এটুকুই বলার আছে। বাঁচিয়ে দিলাম, একটা স্বাধীনতা গাছকে সংগ্রামের বাঁচিয়ে পর আমরা প্রথমবার দেখলাম যে আমরা আরো একটা লড়াই জিতে গেছি। এই নে স্কার্টটাও ধুয়ে দিস। শাড়ি, স্কার্ট, ব্লাউজ, ধুতি, এত কাপড় তুমি একসঙ্গে কেন ব্যবহার করো মা? তুমি নাইটি কেন পরো না শুধু? কাল থেকে আমি শুধু নাইটিই পরবো, আর তোর জন্য একটা ম্যাক্সিও কিনে আনবো। তাহলে তুইও প্যান্ট পরার ঝামেলা থেকে বেঁচে যাবি, তাই না? যাও দেখো কার ফোন এসছে। হ্যাঁ, আরে ফোন এসেছে দেখো। থেকে থেকে শুধু নাইটি পরার কথা। কি নাটকে মা হয়েছে আমার। হ্যালো, কে বলছেন? এটা কি সুমন স্যারের বাড়ি? এটা আমার বাড়ি, আর ও আমার বাড়িতেই থাকে। আচ্ছা বলুন তো আপনি কে? আমি সুমন স্যারের অনেক বড় ফ্যান। আপনি তো ওনাকে একটু ফোনটা দেন। একটু আগেই আমি ওকে কয়েকটা কাজ দিয়েছি, ওর শেষ হওয়া অবধি একটু অপেক্ষা করবে? হ্যাঁ, অবশ্যই অপেক্ষা করব। একটু বাদে ফোন করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কারণ ও কাপড় জামা কাচতে বসেছে। এই শোন, হ্যাঁ। তোর কোনো ফ্যান কল করেছিল। হ্যাঁ? আরে বাপরে, তুমি আমাকে ডাকলে না কেন? আমি কি করে জানবো তোর ফ্যান কল করবে? বললো একটু বাদে আবার কল করবে। হ্যালো। হ্যালো, সুমন স্যার কথা বলছেন? হ্যালো, হ্যাঁ, আপনি আমার বাড়ির নম্বর কোত্থেকে পেলেন? আমি জববোর্ড থেকে আপনার ফোন নাম্বার পেলাম। বুঝলাম। কেন, কি হয়েছে? যদি আপনি অফিসে ফোন করতেন তাহলে সানি ফোন ওঠাতো। আরও মোটেই ভালো ছেলে নয়। আচ্ছা, তো স্যার বেশ পজিটিভ দেখছি। পসেসিভনেস? হ্যাঁ, আমি তো এখনো পর্যন্ত আপনার নামটাও জানি না। আচ্ছা, তাহলে একটা সত্যি কথা বলুন, আপনি কি আমার ফোনের অপেক্ষা করছিলেন না? না মানে কি? যদি আমি না বলি তাহলে সেটা মিথ্যে হবে। আপনার নামটা জানতে পারি কি? শালিনী। শালিনী। আচ্ছা, আপনি কি বেবি শালিনী? বেবি নয়, শুধু শালিনী। অফিডস অ্যান্ড রোলার ওয়ার্মস, এগুলোই নারকোলের সব থেকে বড় শত্রু। এরা ধান খেতেও হামলা করে, তাই না? হ্যাঁ, কখনো কখনো ওরা নারকোল পুরোপুরি নষ্টও করে দেয়। সত্যি? হ্যাঁ, তুমি তোমার কাজ করো, চলো যাও। হ্যাঁ বলো। আপনি কি একটা মোবাইল কিনতে পারেন না? তাহলে তো আমি যখন তখন ফোন করতে পারি। মোবাইল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর শালিনী। মোবাইল ফোন কোনো খাবার জিনিস নয়, ওটা স্রেফ কথা বলার জন্য। দেখো শালিনী, মোবাইল ফোন আমার নীতির সঙ্গে মেলে না। তুমি চাইলে আমি তোমার জন্য চিঠি লিখতে পারি। তুমি নিশ্চিন্তে আমাকে চিঠিপত্র লিখতে থাকো, আমি আমার ভালোবাসার কথা মা বাবাকে জানি। সত্যি? এটা শুনে তো তোমার মা খুব খুশি হয়ে থাকবেন। খুশি হয়েছে শুনে, আমার ওপর খুব চেঁচামেচি করেছে। হ্যাঁ? সে কি, উনি কি জানেন না আমি সরকারি চাকরি করি, আমার কোনো খারাপ নেশা নেই, আমি ইকো ফ্রেন্ডলি জীবনযাপন করি, শুধু অর্গানিক খাবার খাই? এই কথাই তো সবাই বলে যে তুমি একটু পাগল আছো। পাগল? হ্যাঁ, কে বলেছে তোমাকে? সবাই বলে এটা। হ্যাঁ? কিন্তু আমার এই পাগলটা কি পছন্দ? আর কি কি পছন্দ তোমার? এটা কেমন প্রশ্ন হলো? হ্যাঁ। আমাদের ব্যাপারে শুনে আমার মা অস্থির হয়ে পড়েছে। মা বলেছে আমার কাকার চেনাশোনা কেউ আমাকে দেখতে আসছে।
তোরা এসে তোমাকে দেখে যাক না। কেউ এসে আমাকে দেখবে এটা আমার পছন্দ নয়, শুধুমাত্র তুমিই এসে আমাকে দেখবে। মা, হ্যাঁ আমি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে ফেলতে চাই। হে আমার ঈশ্বর, আমার সব হলুদ পড়ে গেল। যদি তুই বিয়ে না করিস তাহলে শুধু তোরই জীবন নষ্ট হবে, কিন্তু অন্য একটা মেয়ের জীবন নষ্ট করতে চাইছিস কেন তুই? দেখো মা, তোমার বয়সের মহিলারা নিজেদের নাতিপুতি দেখতে চায়, আর তুমি সেখানে আমাকেই হাবি যাবি বলে যাচ্ছ। যদি কোনো মেয়ে তোকে বিয়ে করে তাহলে তোকেই পণ দিতে হবে। স্ত্রী ধন হবে না, পুরুষ ধন হবে। মা ছেলের মধ্যে কি কথা চলছে? সাজি হ্যাঁ? এ বিয়ে করতে চাইছে। চাইছে তো দিয়ে দাও, ক্ষতি কি? হ্যাঁ? মেয়ের নাম কি? শালিনী। আর দেখতে কেমন? আমি দেখিনি এখনো। বাবা, মা, শালিনী এমন একটা মেয়ে যে নিজের স্বাস্থ্য আর সৌন্দর্য দুটোরই খেয়াল রাখে। তুই না দেখে কি করে জানলি? ওর কথা শুনে আমার মনে হয়েছে। সুমন, এই প্রেম জানিস ঠিক কিরকম হয়? অটো রিকশায় ঘোরার মতো হয়, তুই যখন যেখানে ইচ্ছে নামতে পারিস। কিন্তু বিয়ে এভাবে হয় না, বিয়ে একটা সংগ্রাম, তুই মাঝ পথে ছাড়তে পারবি না। এটা সারা জীবনের ব্যাপার, সাবধানে এগোনো উচিত। বেচারি মেয়েটা, আমি ওকেই পাগলের হাত থেকে বাঁচিয়ে ফেললাম। শুনলি তো? এটাই কি সেই জায়গা? হ্যাঁ, এখানেই কোথাও। ও তো এখানেই বলেছিল। ওই তো, ওই বাড়ি গাছে। ঠিক আছে, দেওয়ারাগাম। এখানে এই বাড়িটা? হ্যাঁ। এটা ওই ক্যাটারিং ওয়ালা দেবানদের বাড়ি নয় তো? হ্যাঁ, চলো ভেতরে যাই। হ্যাঁ, চলো চলো চলো। একটু তাড়াতাড়ি কর না, ওরা এসে পড়বে। ঠিক আছে দিদি। ঠিক করে ভাজ। হ্যাঁ। খাবার রান্নার সুগন্ধ এখান পর্যন্ত আসছে, মনে হচ্ছে কপালে ভালোই খাবার আছে। চল চল ফিরে যাই, চল চল চল। এখানেই দাঁড়াও। অদ্ভুত লোক তো। আহা 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 আহা। চন্দনের মতো সুরভিত তুমি, চাঁদের চেয়ে রূপসী তুমি। তোমার সাথে মিলনের আশায় এসেছে দেখো প্রেমিক তোমার, এসেছে দেখো প্রেমিক তোমার, এসেছে দেখো প্রেমিক তোমার। শালিনী, আমি নিজের মেয়ের বিয়ে কোনো মিস্ত্রির সঙ্গে দিতে পারবো না। আমরা কি যেতে পারি? না। দেখুন মা, যদি আপনি ওর বিয়ে অন্য কোথাও দেওয়ার চেষ্টা করেন তাহলে আমি ওকে নিয়ে পালিয়ে যাব। আমার ওর প্রতি ভালোবাসা কখনোই কমবে না, ওর অন্য কোথাও বিয়ে দিয়ে দিলেও। আহা, আমাদের পারমিশন ছাড়াই ও তোমার সঙ্গে চলে যাবে? আমি যদি বলি অবশ্যই আসবে। তুই কি সত্যিই যাবি? হ্যাঁ, আমি যাবই। একটু এদিকে এসো তো। আরে ভেতরে এসো না। কি হয়েছে? দেখো, আমার ভাইয়ের ওখান থেকে একটা ভালো সম্বন্ধ এসেছে, ছেলেটা গার্লসে চাকরি করে, এক্ষুনি এসে পড়বে। আমি ওই ছেলেটাকে ইঁদুর মারার বিষ খাইয়ে দেবো। শুনলে তো তোমার মেয়ে কি বলছে? শোন, যদি তুই এই ছেলেটার সঙ্গে চলে যাস না, আমি তাহলে আত্মহত্যা করব। মা, যদি তুমি মরেও যাও তাও আমি সুমনকেই বিয়ে করব। তুমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছো? অনেক ভেবেছি। হ্যালো দাদা, তাড়াতাড়ি একটা কাজ করুন। ওই যে ছেলেটা আসার ছিল না, তাকে মানা করে দিন। আরে বলে দিন না আসতে। যা মন চায় তোমরা তাই করো, এখান থেকে সরে যাও।
পাত্রের কোনো ডিমান্ড আছে নাকি? দেখুন, এমনিতে ওর কোনো চাহিদা নেই, কিন্তু ও বলেছে যে আশীর্বাদের অনুষ্ঠানে হ্যাঁ, যদি এমন থাকে তবে তাকে বলো আমরা এটা মেনে নিতে রাজি নই। আমার ভাই একদম ঠিক কথা বলছে। হ্যাঁ, কিসের হ্যাঁ? আপনারা দুজন একটু চুপ করবেন, কোনো ঝগড়া করার দরকার নেই। আমার কাছে আমার মেয়ের খুশি সবচেয়ে বড়। হ্যাঁ, এই মাসের শেষ রবিবারে বিয়ে হতে পারে। কিন্তু দাদা, ও বলছে যে বিয়েটা আষাঢ়ের 1 তারিখেই হওয়া। আষাঢ় মাসে? এই বিয়েটা হতে পারে না, তাই না দাদা? হ্যাঁ। এটা অসুবিধা কিসের? ছেলে না সিগারেট খায়, না মদ খায়, না কোনো খারাপ নেশা আছে। শুধু ওর একটাই বদভ্যাস হলো সব মাতালদের মদ না খাওয়ার পরামর্শ দেয়। ও, এটা তো খুব খারাপ অভ্যেস, আমাকেও পরামর্শ না দিয়ে বসে। সেটা তো দেবেই। আরে তেমন হলে যখন ওরা বিয়ে করতে চায় তখনই দাও। তুমি জানো দাদা, ওর সব কটা বন্ধু মিস্ত্রি, ও সরকারি অফিসার, তাই আমরা বিয়ের জন্য রাজি হয়েছি। আরে ও অতটাও খারাপ নয়, ঠিক বললাম না? হ্যাঁ। আষাঢ়ের 1 তারিখ রবিবার নাকি? না আন্টি, শুক্রবার। তোমাদেরকে কি আষাঢ়ের 1 তারিখে বিয়ে করাতে হবে? 3 তারিখে করা যায় না? ওকে জিজ্ঞেস করতে হবে, কিন্তু আমার মনে হয় না ও রাজি হবে। এবার আমি আমার আত্মীয়দের কিভাবে বোঝাবো বলো? যেতে দাও, কিছু একটা বলে দেবো কি? হ্যাঁ। হ্যাঁ। আরে পুনাপ্পা, তুমি সুমনের কথা শুনেছো নাকি? না তো। আরে ওর খবর জানো না তুমি? কেন, কি হয়েছে ওর? আমার পরিচিত ব্যক্তিরা একটু মন দিয়ে পড়বেন। আগামী 1 আষাঢ় শুক্রবার গ্রামের ভগবতী মন্দিরে আমি বিয়ে করতে যাচ্ছি। এই বিয়ের কিন্তু কোনো রকম তিথি বা লগ্ন নেই। আপনাদের সবার পৌঁছানোর পর আর ভোজন সম্পন্ন হওয়ার আগে বিয়ের কাজ শুরু করা হবে। আপনারা সবাই আমার বিয়েতে কিন্তু যোগ দেবেন। আপনাদের সবার সুমন বারণটি স্বাক্ষর করে দিলাম। শোনো, পাগলটা বিয়ে করতে চলেছে। ওদের ডিভোর্সও দেখো তাড়াতাড়ি হয়ে যাবে। সেসব তো ঠিক আছে, কিন্তু একটা বড় ভুল হতে চলেছে। একদম ঠিক বলেছো। নমস্কার। কেমন আছেন? হ্যাঁ, আসুন 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 আসুন। কি খবর? সব ভালো চলছে তো? পাঞ্জাবিটা চিন্তা করার কোনো দরকার নেই। না না, গিফটের টাকা পয়সা সামলে রাখবে। এতে অনেক কিছু পেয়েছে। এসবে আবার কি দরকার ছিল মা? দেখে কিন্তু খুশি খুশি লাগছে। আমার বৌমার বাড়ির সব ঠিক লোকজন আছে তো? আসছে, যাও। কি ভাবছো? সুমন, সোনা কি অর্গানিক? একটু একটু ওদিকে। সুমনের সাথে একে ভালো মানাবে। এই, তুই আবার উঠে দাঁড়ালি কেন? হাসুন না। আমি উঠে দাঁড়ালে কি সমস্যা? স্মাইল প্লিজ। ভাই একটু পিছন দিকে সরতে হবে। শুধু কোণের ভিডিও তুলবি? এখানে তো বড় আছে। কি, কিছু সরি বুঝলি? সরি দাদা। থালাটা মাটিতে রাখো আর বসে পড়ো। বসে পড়। সোমা, গাছ ছড়া বাঁধার সময় একদম ভয় পাস না, হ্যাঁ? পুরোহিত এক্ষুনি তোর নামটা ধরে ডাকবে। ঠিক আছে। ওম প্রজাপতি নমো, বিশ্ববরেণ্যম নমো, ওম শান্তি শান্তি শান্তি। মঙ্গলসূত্র পরালেই আমরা চলে যাবো এখান থেকে। কোথায় পালিয়ে যাবে? আরে খাবার খেতে যেতে হবে না নাকি? আরে তোমার আবার কি হলো? ভয় লাগছে? হ্যাঁ, আমার একটু টেনশন হচ্ছে। টেনশন করার কি আছে? টেনশন তো তাদের করা উচিত যারা খাওয়া দাওয়া করতে গিয়েও লজ্জা পায়। আমি তো সকাল সকাল গরম গরম ইডলি আর চানা খেয়ে এসেছি। তুমি কিছু খেয়ে এসেছো তো? আমাকে বিয়ের আগে কিচ্ছু খেতে বারণ করা হয়েছে। সকালের জল খাবার কখনো স্কিপ করতে নেই। খাবারের মাধ্যমেই শক্তি পাওয়া যায়, মনে রেখো। আর কখনো খালি পেটে থাকবে না। সুমন, এটা কি করছো? ফল শরীরের জন্য খুব উপকারী। হে ঈশ্বর। আরে খা করছি। নাও খেয়ে নাও। সত্যি সত্যি খেয়ে নেব? আরে কি করছে ও? আচ্ছা, খেয়ে নিচ্ছি। সবকাম রবিজনম বিষ্ণু শশীবর্ধনম চতুর্ভুজম, প্রসন্ন হয়ে যাক সর্ববিঘ্ন প্রসাদে। চলো নিজের কাজ করো। আমাকে কিছু বললেন? আরে কিছু না, মঙ্গলসূত্র আনো। এষৎ বিষৎ কন্যা পরিষত্তম পরিশ্রতম, বিঘ্নম বিঘ্নম পরিশ্রম, বিঘ্ন এত তমাসরে। মঙ্গলসূত্র। কি হলো সুমন? মঙ্গলসূত্র, মঙ্গলসূত্র দাও। মঙ্গলসূত্র কোথায় গেল? হচ্ছে মঙ্গলসূত্র আনতে ভুলে গেছে। হ্যাঁ, তাই তো। আরে এমনি কি করে ভুলে গেল? আরে মঙ্গলসূত্রই নেই, কি হলো? কি হয়েছে?
হ্যাঁ কিছু প্রবলেম হচ্ছে কি? মঙ্গলসূত্রই নেই। কোথায় রেখেছিস মঙ্গলসূত্র? একটু ওদিকটা এসো তো। এত খামখেয়ালিপনা ভালো না। গন্ডগোল তো হয়নি। এটা কি হচ্ছেটা কি? এসব বিয়েতে এসছে মঙ্গলসূত্র না নিয়ে কিভাবে ভুলে যায় লোক? হ্যাঁ কি অবস্থা? তোমার মঙ্গলসূত্রটা দাও। মানে আমি আমার মঙ্গলসূত্র দিয়ে দেবো তোকে? কেন, আমি কি অন্যের মার কাছ থেকে চাইছি? এবার কিন্তু খুব মার খাবো। তোর মঙ্গলসূত্র আমি খুঁজে পাচ্ছি না বলি তো মায়েরটা চাইছি। হারিয়ে ফেলে। বাহ বাহ, দারুণ ব্যাপার। মঙ্গলসূত্র ছাড়াই বিয়ে? আষাঢ় মাসের প্রথম তারিখই শুভ দিন বিয়ের। এবার কি হবে? আচ্ছা বাবা, মঙ্গলসূত্র গেল কোথায়? বাবা মনে হচ্ছে এখানেই কোথাও হারিয়েছে। আমরা সবাই মিলে খুঁজলে তাড়াতাড়ি পেয়ে যাবো। চলো চলো গিয়ে খুঁজি, চলো। সবাই মিলে খুঁজি, চলো ভালো করে খোঁজো। আরে ও এখানে কোথাও হবে, যাও ফেলে দেখো এখানে কোথাও যাও না। এখানে পড়ে গেছে। ওখানে খোঁজো, ওইদিকে। পরিবারে হয়তো ওইদিকে আছে, ভুলে এই গেছে। 5 টাকার কয়েন পেলাম। আমি না এটা রেখে দিই, আরে ভালো করে তুমি যেন আবার কাউকে বলো না। আমি ওইদিকে ড্রেসিং রুমে দেখে আসছি। কি এইখানে দেখো। হ্যাঁ আবার কি? এত গরমে আমি খুঁজতে পারবো না, আমি বাড়ি যাচ্ছি। আমি তো খাবার খেয়েই যাবো। আরে খুঁজে খুঁজে বসে যাবে। জয়, মাথা কাটা যাচ্ছে আমার। আরে বিয়ের বাড়িতে এইসব করতে আসি নাকি কেউ? খুঁজে পেয়েছে কি? কোনোদিন তোমাকেও এইভাবে হারিয়ে ফেলবে। আরে ভাই বাবা, ওটা প্যান্ডেল দোকান থেকে থেকে দেখা তারাটা হয়েছে। কিনে নেওয়াই যায়। দেখুন, এটা কোনো বিয়ের হার নয়, জানি মঙ্গলসূত্র। রে বাবা। একেবারে দায়িত্ব জ্ঞানহীন। সুমান, লগ্ন পেরিয়ে যাচ্ছে, কি ভাবছিস তুই? আমরা কি বিয়েটা কালকে রাখতে পারি? কাল বিয়ে, এটা কি করে সম্ভব? মঙ্গলসূত্র তো দরকারি, যে করে হোক খুঁজে বের করতেই হবে। তাহলে যাও গিয়ে নিজের বইয়ের মঙ্গলসূত্র নিয়ে ওটা এসো। বন্ধক দিয়ে রেখেছি, তাহলে আমি দিয়ে দিতাম। ঢের হয়েছে। কাল বাড়িতে তোমাকে নতুন মঙ্গলসূত্র এনে পরিয়ে দেবো। মঙ্গলসূত্র ছাড়া এইভাবে কখনো বিয়ে হয় বলো? স্যার, মিছিমিছি একবার মঙ্গলসূত্র পরানোর পোজ দিতে পারবেন? আরে এত ধোঁয়া কেন? আরে আরে চেঁচিও না, এই ঘরে প্রচুর মশা ছিল তাই শুধু ধূপ জ্বালিয়েছি। তুমি কি একটা মসকিটো ম্যাট জ্বালাতে পারতে না? এই আমাদের মতো মশাদেরও তো দেহে প্রাণ থাকে। যদি ওই ধোঁয়াতে মশা মরতে পারে তাহলে ভাবো আমাদের কি অবস্থা হয়। তুমি সত্যি জিনিয়াস। আমি তো এভাবে ভেবেই দেখিনি। তাই তো আজ থেকে আমরা এই বিষয়ে একসঙ্গে ভাববো। তুই কি বলো? হ্যাঁ, দেখো আমি দুধ খেতে ভালোবাসি না, তুমি চাইলে খেয়ে নিতে পারো। আমিও দুধ ভালোবাসি না, কিন্তু সিনেমাতে দেখায় তাই। মা, আমি দরজা বন্ধ করে দিচ্ছি। না না, বন্ধ করবি কেন? খুলেই রাখ। আরে একেবারে পাগল ছেলে একখানা। আমার মাও না সত্যি। তরকারিতে নুন একটু বেশি হয়েছিল, তুমিই বানিয়েছিলে না? দেখো ব্যাপারটা হলো যে বিয়ে বাড়িতে সবাই আসে খাবার খাওয়ার জন্য, কিন্তু এখানে তো তরকারি সিদ্ধ হয়নি ঠিক করে। আর ভালো করে সিদ্ধ না হলে খাওয়ার মজা হয়? তুমিই বলো দাদা। ভাই, সুমন আমাকে যেমন বানাতে বলেছে আমি তেমনই খাবার বানিয়েছি। দেখো, সুমনের বিয়ে ছিল না, হ্যাঁ। সুমন নিজের নেমন্তন্নে ওর মতো করে খাওয়াবে। আরে সেটা ব্যাপার না, তাহলে কথা লোকটা কি? একেবারে কিপটে। যাও এখান থেকে। যদি আমি ওর কথা মতো খাবার না বানাই না, তাহলে আমার 1.5 দিনের মজুরি কেটে নেবে, তার সঙ্গে খুন করবে। দেখো শালিনী, একটা কথা বলা হয় যে নারী আর পুরুষ সমান সমান, কিন্তু কিছু বিষয়ে আমি এটা একদম মানি না। তোমার বাবা মা তোমাকে ভালো শিক্ষা দিয়েছে, তোমাকে বড় করেছে, কিন্তু তোমাকে বিয়ে দিয়ে অন্যের ঘরে পাঠিয়ে দিয়েছে, যেটা দেখতে গেলে তোমার কাছে অচেনা জগৎ, যেন একটা চারাকে অন্য জায়গায় পোঁতা হয়েছে। আমি প্রণাম জানাই ওদের এই ত্যাগকে। হ্যাঁ, ওরা সত্যিই মহান। সেই জন্যে যখনই তোমার ইচ্ছে করবে তোমার বাবা মায়ের কাছে তুমি যেতে পারো, যতদিন চাও ততদিন থাকতে পারো। আমার পারমিশন নেবার কোনো দরকার নেই। হ্যাঁ, আমার কথা বুঝতে পারছো তো? হ্যাঁ, হ্যাঁ।
এখন আমরা শুতে পারি তো? শালিনী, হ্যাঁ? কি হয়েছে? আমি এক্ষুনি বাপের বাড়ি যেতে চাই। আমি বাবা মাকে দেখতে চাই। শালিনী, না না, তুমি যেতে পারো বাড়িতে। শালিনী, তুমি বাড়ি যেতে পারো, আমার কোনো আপত্তি নেই। সোমা, ওমা কাঁদছে কেন? পথ খুবই কঠিন কিন্তু, পথ খুবই কঠিন কিন্তু ট্রেন আমার চলছে ঠিকই। রাস্তা খুবই কঠিন কিন্তু ট্রেন আমার চলছে ঝিকঝিকি ঝিকঝিকি। পথটা খুবই কঠিন কিন্তু। আচ্ছা, আমি তোমাকে একটা কথা বলবো, কতদিন থাকবে স্বামী স্ত্রী সেজে ওরা? বলতেটা কি চাইছিস? আরে বাবা, আমি বলতে চাইছি যে এরা স্বামী স্ত্রী হিসাবে কতদিন থাকবে সেইটাই আমি জিজ্ঞেস করছি। বুঝতে পারলে এবার তুমি? হ্যাঁ, যার বাড়িতে বসে মদ খাচ্ছিস তার ব্যাপারেই বাজে কথা। তোকে এই, চুপ কর, একদম চুপ। হ্যাঁ, এক্ষুনি যে গাড়ির আওয়াজ হলো ওটা তো আমার গাড়ি, হ্যাঁ। তোমরাও শুনেছো তাই না? আরে শালা, আমার গাড়ি নিয়ে যাচ্ছে কে? আরে রে 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 রে, হলো কি? কি হলো? কিচ্ছু হয়নি সাজি। আরে বাপরে, আরে গাড়ির হেডলাইটটা জ্বালিয়ে নে। ওর বউয়ের আবার কি হলো? মাঝরাতে জ্ঞান দেওয়া শুরু করেছিল হবে, তাই জন্য বেচারি কাঁদছি। সর এখান থেকে, যেতে দে। আরে ওর ঝিঙে দেখে একেবারে ভয় পেয়ে গেছে। কি বললি? হ্যাঁ, বড় জুলফিওয়ালা ভেতরে আছে তো? হ্যাঁ আছে, চলো, ভেতরেই চলো। আছে। হ্যাঁ স্যার, মাইসুরন বাবু এসছেন দেখা করতে। কিসের জন্য? হ্যাঁ, মুরগি পালনকারী কৃষকদের লোনের ব্যাপারে কথা বলতে। দেখুন মাইসুরন, এই ঋণ শুধু গরিব কৃষকদের জন্য। ওদের কাছে পোষার জন্য শুধুমাত্র 5-10টা মুরগি থাকে। আমি এতে তোমাকে কোনো কারচুপি করতে দেবো না। আরে কি বলছেন স্যার, এটা কোনো বড় ব্যাপার নয়। আমি 10 জন চাষির পরিচয়পত্র দেব, ওদের নাম বলে দেবো। আপনার পরীক্ষা করে দেখারও কোনো দরকার নেই, সব ঋণ আমি নিয়ে নেব। স্যার দেখে নিন, এটার জন্য আপনাকে ভালো পয়সা দেবে। উঠুন এখান থেকে। সানি, এনাকে বাইরে নিয়ে যাও। সানি, যদি এরকম করে তাহলে আমাকেও ভেবে দেখতে হবে। ওর বাড়ির সামনে রাস্তাটা বানাবো ভাবছিলাম। আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি, গত ইলেকশনেও আপনি খুবই বাজে রাস্তা বানিয়েছিলেন, যে কারণে ওখানে বৃষ্টির জল জমে গিয়েছিল আর আমাদের খুব অসুবিধা হয়েছিল। আমাদের কাছে নিজেদের পা আছে, আমরা হেঁটে চলে যাব। আপনি আপনার সময় নষ্ট করবেন না, বেরোন এখান থেকে। ঠিক আছে, আমি দেখে নেব। হ্যাঁ, চলো। দেখো চন্দু এসে গেছে। জামাইবাবু এত সকাল সকাল? ওই ও জ্বর এসেছে আর মাথাতেও ব্যথা। দাদা চন্দু কোনো ওষুধই খায় না, আর ওকে এরকম করার জন্য সোমানি বলেছে। ঠিক আছে, এত চিন্তার কিচ্ছু নেই। ওকে হলুদ আর আদার রস ফুটিয়ে খাইয়ে দিন, ও ঠিক হয়ে যাবে। ও শুধু আমার সঙ্গেই কাজ করা কোনো স্টাফ নয়, ও আমার ভাইয়ের মতো। আমি এমন কোনো পরামর্শ দেবো না যাওয়ার জন্য ভালো নয়। সুমন ভাই, মিনির ইংলিশ মেডিসিন খাওয়ার অভ্যাস। ইংলিশ মেডিসিনকে খারাপ ভেবো না তুমি, বেশিরভাগ রোগে ইংলিশ মেডিসিনই কাজে লাগে। সে সময় তোমার এই হলুদ আর আদা কোনো কাজ করে না। আচ্ছা, তোমার প্যারাসিটামল ট্যাবলেটের খারাপ প্রতিক্রিয়া সম্বন্ধে জানা আছে? হ্যাঁ, তোমার কি এই সম্বন্ধে কোনো ধারণা আছে যে ওতে কি কি মেশানো হয়? আমরা এতটাই বোকা যে ভালো করে না জেনেই এই ওষুধগুলো খাচ্ছি। কিছুদিনের জন্য বিশ্রাম নাও। ঠিক আছে। হ্যাঁ তোমার বউ কি চলে এসেছে? হ্যাঁ, ও ফিরে এসেছে। ওর বাপের বাড়ির কথা খুব মনে করে, আগে কখনো বাড়ি থেকে দূরে থাকেনি তো। আসছি। ঠিক আছে।
শালিনী, কাল ভাবছি আমরা হানিমুনে যাব। আমরা কবে রওনা দেব? সারা সপ্তাহের জন্য খাবারের ব্যবস্থা মাকে করে দিই, তারপর আমরা বেরিয়ে পড়বো। এক সপ্তাহের জন্য? খুব ভালো কথা। কোথায় কোথায় যাব তার লিস্ট বানিয়ে নি। লিস্টের কি দরকার আছে, আমরা কোডাইকানাল থেকে শুরু করব। তুমি কি বলো? এক সপ্তাহের জন্য যাচ্ছি। এগুলো সুমনের জন্য অর্গানিক খাবার। ও হ্যাঁ। আচ্ছা। দেখে এটা খুব সাবধানে রেখো কিন্তু। হ্যাঁ। এটা কি? ওই পাতা দিয়ে ওর দাঁত মাজে। পাতা দিয়ে? সাবধানে যেও। অদ্ভুত লোক মেরি। করছেটা কি? আপনার গাড়ির কাগজপত্র সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। কোডাইকানাল পৌঁছে দেবে তো? আপনি শুধু যাবেন না ফেরতও আসবেন? মনে হচ্ছে তুমি একটু বেশি স্মার্ট। হ্যাঁ? তোমার সাহস কি করে হয়? আমি কিছু বললাম। আরে গাড়ি কি করছে এখানে, আর চিৎকার করছো কেন? সুমন হানিমুনের জন্য রওনা দিচ্ছে। সবজির খেতে যাচ্ছে হয়তো, তাই না সোমান? আপনি এই প্রশ্নের উত্তর এখনই চাইছেন নাকি আমি ফিরে এসে দেবো? তার কোনো দরকার নেই, আমি এখন চললাম। হ্যাঁ, যান যান। মা, আমি নেই বলে আমলা শরবত খাওয়া ভুলো না জানি। আরে না না, রওনা হতো না। চলো। সাবধানে যেও মা। আমায় কেমন দেখাচ্ছে? শালিনী, চলো গাড়ি স্টার্ট। ঠিক আছে। হানিমুনের জন্য তোমায় নিয়ে যাচ্ছে না? ও, আমার হানিমুনের দিন শেষ হয়ে গেছে। এই দেখ, চল 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 চল। ব্যাস ব্যাস, থামাও থামাও, এখানে থামাও। ভাই একটু এখানে দাঁড়াবে? আমি একটা জিনিস নিয়েই আসি। ঠিক আছে, দাঁড়াচ্ছি, কিন্তু ওয়েটিং দিতে হবে। হ্যাঁ। আচ্ছা, আপনার কাছে মাটন পাপ হবে? মাংস? হ্যাঁ, আমাদের এখানে চিকেন মাটন আর ভেজও পাওয়া যায়। আমার কুকুর ভেজ পাপ খায়। আমার জন্য মাটন চিকেন পাপ প্যাক করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শালিনী, আমাদের এখান থেকে রাইটে যেতে হবে কোডাইকানাল যাওয়ার জন্য। আচ্ছা শালিনী, তুমি যোধা আকবর ফিল্মটা দেখেছো? না, আমার দেখা হয়নি। তুমি দেখোনি? তুমি কি জানো ওটা শুধু একটা সিনেমাই নয়, ওটা একটা সিনেম্যাটিক পোয়েট্রি। কি? হ্যাঁ, মানে বলতে চাইছি দারুণ একটা ও সিনেমা। আচ্ছা। আচ্ছা শোনো, হ্যাঁ, আমরা আশেপাশটা একটু দেখতে দেখতে যাবো। হ্যাঁ ঠিক আছে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। তোমার কাছে এই গানটা আছে? হ্যাঁ আছে তো। তাহলে চালাও না। গান চালালেই পাহাড় এসে যাবে নাকি? আরে যেটা বলছি সেটা করো না, এত কথা বলছো কেন? এই নিন, শোন যত ইচ্ছা। যেরকম ডাক্তার বলেছে পুষ্প নক্ষত্রের অষ্টম দিনে বাচ্চা জন্ম হবে, তাতে খুব সমস্যা হতে পারে। মানে কি বলতে চাইছেন? তার মানে হলো যখন বাচ্চা 10 বছরে হবে তখন ওর বাবার প্রাণনাশের ভয় আছে। বাচ্চার বাবা মারা যেতে পারে। ওর বাবার মৃত্যু একদম নিশ্চিত। এর কি কোনো উপায় নেই? হ্যাঁ, কুল দেবতাকে স্মরণ করে আপনার ইচ্ছা অনুযায়ী দক্ষিণা দক্ষিণে রেখে দিন, তারপর আমি বলছি। আমি দিচ্ছি। সমাধান একটাই হলো, ওই নক্ষত্রে বাচ্চার জন্ম না হওয়াই উচিত। এটা কি করে সম্ভব? হ্যাঁ, ভালো সময় দেখে সিজারিয়ান করিয়ে নাও। কেমন লাগলো সমাধান? আচ্ছা, আরো 500 জলে গেল। জন্মানোর জন্য ভরণী নক্ষত্র অতি উত্তম। আসি তাহলে। শোনো শালিনী, যতক্ষণ আমি জীবিত তুমি যা বলছো সেটা আমি কখনো হতে দেব না। যা বলেছেন সেটা অবশ্যই। আরে যত বাজে কথা। একদিন আগে পিছে হলে কোনো ক্ষতি হবে না। আমার শুধু মনে শান্তি জ্যোতিষী চাই। যা ইচ্ছে বলুক, আমি ওসব কুসংস্কার মানি আরে না। শোনো তো, শোনো না। এখনো পর্যন্ত বাচ্চা জন্মালো না আর তোমরা তার কুষ্টি বানিয়ে নিলে, আর বাচ্চার বাবা মরেও যাবে। এইসবের জবাব আমিও 10 বছরের জন্মদিনে দেব।
শালিনী, আমার এক্ষুনি তোমার সঙ্গে কিছু জরুরি আলোচনা করার আছে। আমি তখনই বুঝতে পেরেছিলাম যখন তুমি সিনেমা দেখাতে নিয়ে গেছিলে। কি বলতে চাইছো বলো? দেখো, আমি তোমার শরীরে একটা আঁচড়ও বরদাস্ত করতে পারবো না। যদি আমরা হসপিটালে যাই তাহলে ওরা তোমার পেটের ওপর দিয়ে ছুরি কাঁচি চালাবে। মানেটা কি? আমাদের বাচ্চার জন্ম এই বাড়িতেই হবে। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ফার্স্ট প্রেগন্যান্সির জন্য আমি চিন্তায় ভুগছি, আর তুমি বাড়িতে ডেলিভারি করতে চাও? শালিনী, বাচ্চা জন্ম দেওয়া একটা প্রসেস, এটা নিজের থেকেই হবে। এসব বাজে কথা। প্রসেস বলা খুব সহজ মনে হয় ছেলেদের। এই বিষয়ে তোমার জেদ একদম মেনে নেব না। আমাদের গরুটার যখন বাচ্চা ছিল আমি নিজেই সাহায্য করেছিলাম। পশু আর মানুষের মধ্যে তফাৎ থাকে তো। শালিনী, আমরা ডেলিভারির আগে সমস্ত প্রয়োজনীয় জিনিস রেডি রাখবো, ঠিক আছে? তোমার কি আমার উপর ভরসা নেই? বলো, ভরসা নেই নাকি? যদি আমি রাজি হয়েও যাই, আমার মা বাবা রাজি হবেন না। আমাদের নিয়ে হাসাহাসি করার সুযোগ কেন করে দিচ্ছ? শালিনী, আমি শুধু তোমার সম্মতি চাই, আমার কারো মতামতের কোনো প্রয়োজন নেই। সুমন, এতদিন তোমার কোনো কথায় আমি কখনো না বলেছি, কিন্তু আমার বাচ্চার জীবন নিয়ে তোমায় খেলতে দেব না। হ্যালো। হ্যালো, চন্দু কথা বলছো? হ্যাঁ বলুন। সুমন আজকে অফিসে গেছে? না বৌদি, ও এখনো পর্যন্ত এখানে আসেনি। ও কি তোমাকে বলে গেছে যে কোথায় যাবে? আমাকে তো কিছু বলে যায়নি, না বলে তো কখনো কোথাও যায়নি। আমি ওকে খুঁজতে যাব? কোনো দরকার নেই, যখন ও আসবে আমাকে খবর দিয়ে দিও। ঠিক আছে, আমি জানিয়ে দেব। মা, তুই না বলে কোথায় চলে গেছিলি রে? তোর বউয়ের ব্যাপারে একটুও খেয়াল নেই যে কোনো সময় ওর ব্যথা উঠতে পারে? এটা আবার কি? আরে বোন, ও আমাকে ডেকে নিয়ে এসেছে, ওকে জিজ্ঞেস করুন। আসুন। এটা কে? আমি দাই। দাইমা? কিন্তু কেন? হ্যাঁ, এটা আবার কেমন প্রশ্ন? দাই কি কখনো কালেক্টরের কাজ করে থাকে? হ্যাঁ, পাগল মহিলা। ইনি আমার শাশুড়ি মা। সেই জন্যই এসব প্রশ্ন করছে। সোমান, তুমি কি করতে চাইছো? যদি বাচ্চাটার কিছু হয় না তাহলে? কিচ্ছু হবে না, আমি চুটকি মেরে ডেলিভারি করিয়ে দিই। মাছিতেও টের পায় না। আমার মেয়ে বিয়ে না করে অন্তঃসত্ত্বা হয়নি। তাতে কি? এসব দেখার জন্য কি টিকিট কাটতে হবে নাকি? হ্যাঁ, সুমন, যদি এই মহিলা এখানে থাকেন তাহলে আমি আমার মেয়েকে এখান থেকে নিয়ে যাব। যদি তেমন ব্যাপার হয় তো আপনারা আসতে পারেন। মা, এখন আর বেশি চিন্তা করার দরকার নেই, তুই আমাদের সঙ্গে চল। মা নিজের বাচ্চার উপর একটু আঘাত সহ্য করতে পারে না, আর তুমি তোমার মেয়েকে ছুরি দিয়ে কাটাকাটি করতে নিয়ে যাচ্ছ। আমি কত ডেলিভারি করেছি, তাতে মা বাচ্চা কেউ মরেনি। চল মা, আমরা বেরোই। না বৌমা, বৌমা। চলো এখান থেকে, আমরা যাচ্ছি। জানো কি, চলো।
শোনো না, ধাইকে এখানে ডাকাটা মা কিন্তু পছন্দ করছে না। শালিনী, শুধু আমার মাই নয়, তোমার বাবা মায়েরও কিন্তু ওনার এখানে আসাটা পছন্দ হয়নি। ওই দিন দাইমা তোমার কানে কিছু বলেছিল, কি বলছিল? হাত সরাও। বলো। সত্যি? আমি 8টা বাচ্চার জন্ম দিয়েছি। যখন পেটে ছিল মাছ ধরতে বাইরে যেতাম। এই অবস্থায় কাজ করতে হয়, তাতে বাচ্চার কোনো অসুবিধা হয় না। কিন্তু আজকালকার মেয়েরা কোনো কাজ করে না, না কাপড় কাচে, না জল তোলে, না রান্নার কাজকর্ম করে, কিন্তু ওদের ডেলিভারি নর্মাল হওয়া চাই। কেমন আছো? পিন্ডো তেল, বালার ইস্তাম আর ধন্বন্তরী তেল আর লিকোরাইস বাজার থেকে কিনে নিয়ে এসো। যাও গিয়ে এক্ষুনি যাও। পিন্ডির তেল সর এখান থেকে। পছন্দ হলো না? আমি ওকে দিনে 2 বার সিরা কার্ডোফোলিয়া দুধে মিশিয়ে খাইয়ে দিতাম। 8 মাস সবার পরেই বন্ধ করেছি। আর আপনি যে তেলটা বলেছিলেন না, সেটা দিয়েই স্নান করিয়েছি আর মালিশ করে দিই। খুব ভালো, চিন্তা করো না, সব ভালোভাবে হবে। আরে শোনো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো সুমন। আরে এদিকে এসো তো। হ্যাঁ, সুমনের বাড়ি থেকে জোরে জোরে আওয়াজ আসছে যে। মনে হচ্ছে ওর যন্ত্রণা শুরু হয়ে গেছে। যাও না, গিয়ে দেখো না। আমার টর্চটা একটু এনে দাও তো। হ্যাঁ, কি হয়েছে? ধাইমা কথা বলতে পারছে না, গ্যাস্ট্রিক হয়ে গেছে। এনার আবার এখন কি হলো? হ্যাঁ, গ্যাস হয়েছে বলছে। এখানে সবার জীবন ব্যতিব্যস্ত করে দিল একেবারে। যখন থেকে আমি এখানে এসেছি বসে বসে এই ভাজা ছোলাগুলো খেয়ে যাচ্ছি, গ্যাস হয়ে গেছে। একটা কাজ করো, ওনাকে একটু গরম জলে জিরা আমি মিশিয়ে গিয়ে দিয়ে নিয়ে দাও। আসছি। কেন রে, এই অসুস্থ মহিলাকে দিয়ে তুই তোর বইয়ের ডেলিভারি করাবি? তোমার হাতে বানানো খাবার খেয়ে আমি অসুস্থ হয়ে পড়েছি। বলা অব্দি খাওয়ার আগে চিন্তা করা উচিত ছিল, তাই না? আমি অত কিছু আমার বইয়ের জন্য বানিয়েছিলাম, সব এই মহিলা খেয়ে শেষ আমি করেছে। একটু ওষুধ খেয়েছি, কোন ওষুধ? তরুণী পুষ্টি। কি হয়েছে? কি হয়েছে সুমন? কিচ্ছু হয়নি, ওই গ্যাস হয়েছে। আরে গ্যাস হয়েছে বাবা। এই যে শোনো, হ্যাঁ, সুমন শোনো। হ্যাঁ, কি হলো? সুমন শোনো, আমার খুব ব্যথা করছে। একে হসপিটাল নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। আচ্ছা, আমার সময় হয়ে গেছে। সাবধানে, আমাদের হাতে সময় নেই, সময় খুব কম। তাড়াতাড়ি নিয়ে তুমি তো যেতে হবে। চেঁচাচ্ছ কেন? এক্ষুনি চলো, চলো। এই ব্যথা করছে। দেবান ভাই, সাজি বলছি। চিন্তা করো না, চিন্তা করো না, খুব সাবধানে। ভয়ের কোনো ব্যাপার নেই। আমার সোনা মা। দেখি, ওকে, কিচ্ছু হয়নি, ওকে, কিচ্ছু ওকে, হয়নি। দেখতে দে। এই শুয়ে দে ওকে। মাথার নিচে হাত রাখ, হাত রাখ। সাবধানে, সাবধানে। আচ্ছা, শুয়ে দে। বোমা, তুমি কিচ্ছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। যাও গিয়ে গরম জল নিয়ে ভয় এসো। পাওয়ার কোনো আমি দরকার নেই। দেখছি। যাও। না তুমি যেও না। কিছু হবে না, মা। তুই এখানে থাক, আমি জল নিয়ে আসছি। হ্যাঁ, ঠিক আছে। শ্বাস নে, ঠিক হয়ে যাবে। না, আমার খুব শালিনী, একটু সাহস রাখো। ভয় পাস না। একদম ভয় পেও না। হ্যাঁ, চলে চলে। শোন, যা তাড়াতাড়ি কঞ্চবলকে ডেকে আন। বোমার কাছে শুধু ধাইমাই বসে আছে। আচ্ছা, ঠিক আছে। দেরি করিস না, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি। খুব ব্যথা একদম করছে। চিন্তা করো না শালিনী, আমি আছি তো তোমার সঙ্গে। কিচ্ছু হবে না, আমি আছি তো তোমার সঙ্গে। আরে দাইমা আছে, সবাই আছে। হচ্ছে না। দাইমা। খুব ব্যথা বাচ্চা হওয়ার সময় হয়েছে, যা গিয়ে কাপড় নিয়ে আয়। হ্যাঁ, শালিনী, শালিনী ভয় পেও না, শালিনী। আরে আমি বললাম না কাপড়টা নিয়ে আয়। শালিনী, আমি এক্ষুনি আসছি। চিন্তা করিস না। একদম ভয় পাস না, ব্যথা হলে জোর দে। বললাম না, চিৎকার করিস না। হে ভগবান, আমার বৌমার বাচ্চাকে রক্ষা করো। আমি তোমাকে গিয়ে পুজো দেবো ভগবান। ব্যাস ব্যাস, এই তো হয়ে গেছে। একটু জোর দে। শালিনীর ডেলিভারিটা হয়ে যাক, তারপর আমি এই ধাইমাকে দেখবো। কঞ্চুমল,
তুই এখানে একটু জলটা গরম কর, আমি গিয়ে ওখানে দেখি কি হলো। শীঘ্রই কর, জলটা গরম করে দে আমাকে। শালিনী, খুব ব্যথা করছে, শালিনী, ভয় পেও না, ভয় পেও না। সহ্য হচ্ছে না। শালিনী প্লিজ। কাঁদিস না, বললাম না জোর দে, আর একটু জোর দে মা। পাতল পাতল, হ্যাঁ এভাবে রাখ, এভাবে রাখ। শালিনী প্লিজ, ভয় পেও না, পুশ করো। আরেকটু জোরে। ব্যাস ব্যাস ব্যাস, এই তো, আরেকটু জোরে। কি রে তুই এই অবস্থায় তোর মাথা ঘুরছে? ব্যাস হয়ে গেছে, জোর দে। এই সব তোর জন্য হয়েছে, তোকে ছেড়ে কথা বলবো না আমি। কিন্তু না বৌমা, জোর দে। সহ্য করো, ধৈর্য ধরো। চেষ্টা করো। শালিনী, জোরে, শালিনী, আরো ভয় জোরে, পেও না। আরো জোরে, শালিনী। ব্যাস ব্যাস, থামো থামো থামো, তাড়াতাড়ি দরজা খোলো। হে ভগবান, আমার মেয়েটা। আরে এসো না। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি আসছি। এত তাড়াতাড়ি। আরে তাড়াতাড়ি নিয়ে এসো, তাড়াতাড়ি। শালিনী, শালিনী প্লিজ, ভয় পেও না। আরেকটু জোর দে, পুশ করো। আরেকটু জোরে, আরেকটু। আরেকটু জোরে তাহলেই হয়ে যাবে। আরেকটু, আরো 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 জোরে। এসো এসো এসো, এদিকে। বলেছিলাম যে ওই ছেলের সঙ্গে আরে আমি জানতাম না এত বড় একটা পাগল। শালিনী, আমার দিকে দেখ, আরে তাড়াতাড়ি এসো না, করছো কি? শালিনী, শালিনী চেষ্টা করো। আর একটু চেষ্টা করো, ভয় পেও না মা। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। শালিনী, আমার কথা শোনো। জোর দে না মা, আরো জোরে, আরো জোরে, হ্যাঁ, জোরে। আরো জোরে, শালিনী, শুনতে পাচ্ছ আমার কথা? আরো জোরে। শালিনী পুশ করো। হয়ে গেছে। হে ভগবান। হে ভগবান, ভেতরে যাবো। যাও ভিতরে যাও। দেখুন, আপনার এখন আসতে পারেন, কাল কথা হচ্ছে। আগে ঠিক আছে। হ্যাঁ। দাদু হয়ে গেলেন, দাদু হয়ে গেলেন। হ্যাঁ? পুষ্য নক্ষত্রে জন্ম হয়েছে। হ্যাপি বার্থডে সোনা। কি দাদা কেমন আছেন? হ্যাঁ, ওই চলে যাচ্ছে। তোমার? হ্যাঁ, আমার সব খবর ভালোই। হ্যাঁ। আরে সুমন, হ্যাঁ, তোমার ওই ট্রান্সফারের কি হলো? অন্য জায়গায় যাওয়ার হলে আগেই চলে যেতাম। আমি এখানেই থাকতে চাই। আরে হলোটা কি? সরকারি ব্যাপার, কে জানে কবে ট্রান্সফারের অর্ডার আসে। সুমন দাদা, হ্যাঁ, কি খবর? দেখলে কেমন ক্যাচ লুফলাম? হ্যাঁ হ্যাঁ, আপনারও অভ্যাস হয়ে গেছে নাকি? হ্যাঁ, সবই সুমন দাদার জন্য। চল পালা। এটা কোন হিরোইনের ছবি আঁকছো তুমি? তোমাকে স্কেচ করছি আমি। তাই নাকি? দেখি তো, এখানটা একটু ঠিক করতে হবে, এই আঙুলগুলো আমার পছন্দ হয়নি। দিদা, আমি তো তোমার ছবি আঁকছি। যদি এরকমটা হয়, শুধু কি তাকে আঙ্গুল বলবো না ভালোবেসে বেদাঙ্গুশ বলবো?
এবার আমাকে দুটো বাচ্চা সামলাতে হবে। মেয়েকে স্কুলে তো পাঠায় না, এদিকে পাকা পাকা সব কথা শেখায়। আপনার মনে হয় কিছু একটা ভুল হয়েছে। এখান থেকে কোনো কমপ্লেন যায়নি, আমার কথা বিশ্বাস করুন। থামো তো সানি, তুমি কিছুই জানো না। কেউ কেউ ফেমাস হওয়ার জন্য জেনে শুনে এসব করে। স্যার কি হয়েছে? তুমি চুপ করো। এই অফিসার, কি ব্যাপার? অধ্যক্ষ তোমার complain? মহাশয়, হরিৎসঙ্গ রিপ্রোডাক্টিভ ক্যাপাসিটিওয়ালা নারকলের চারা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আরে সেসব পরে দেখবো, আগে আমায় নাও, বলো রাখো। তুমি নাকি কমপ্লেন করেছো যে আমার কারখানা যত ময়লা পুকুরের জলে ছাড়া হচ্ছে, তার উপর আবার আমার বেআইনি খাদান নিয়েও বলেছো। আমি যেখানে যা কিছুই কাজ করি না কেন সেখানে গোয়েন্দাগিরি করে পাওটা কি তুমি? ও আচ্ছা, তাই নাকি? বড় প্রকৃতির রক্ষাকর্তা। আরে কুট্টেনাড়ে যখন বন্যা নামে না, তখন সেই জল যাতে ঠিকভাবে বেরোতে পারে সেই জন্য আমরা সেখানে স্যান্ড মাইনিং করি। মাথায় ঢুকলো? হ্যাঁ, তুমি কিছু না বুঝেই পাবলিসিটি স্টান্ট করতে চাও, আর কিছু না। বলো না, যদি বন্যা আসে গরিব লোকেরা করবেটা কি? কার লোকসান হবে? অধ্যক্ষ মশাই, ওটা স্রেফ পিটিশন নয়। আপনি নদীর দৈর্ঘ্য এবং গভীরতা বাড়ানোর অজুহাতে কত লক্ষ কিউবিক্যাল মিটার বালি তুলেছেন সে ব্যাপারে কিছু জানেন? নদীর ধার থেকে কতগুলো গাছ কেটেছেন আপনি জানেন? এসবের কোনো হিসাব আছে? ভাই, আমি কিন্তু সব হিসাব কিতাব নিয়ে ওপর পর্যন্ত যাব। তাই যদি হয় তাহলে আমার কথা শুনুন। রাইট টু ইনফরমেশন অ্যাক্টে আমি সব ইনফরমেশন বের করে তবেই আপনার বিরুদ্ধে নালিশ করেছি। আপনি বন্যা পীড়িত লোকেদের বাঁচাতে চাইলে স্পিল কেন পরিষ্কার করেননি? আমাদের কাছে পুরো 40টা দরজা আছে, তার মধ্যে কটা চলছে? পরিস্থিতি এমন যে বাঁধের দরজায় জং ধরার কারণে সমুদ্রের নোনা জল চাষের জমিতে ঢুকছে। এই সমস্ত অভিযোগের উত্তর কি আপনার কাছে আছে? কিছু বুঝতে পারছেন আপনি? আজ সকালেই প্রেসিডেন্ট সাহেবকে ওপরে জবাব দিতে হয়েছে। তুমি যা করতে চাও করো সুমন, তুমি এই চেয়ারে আর খুব বেশি দিন থাকতে পারবে না। অধ্যক্ষ মশাই, আমিও আপনাকে বলতে চাই যে আমিও এটাই চাই যে আমি আপনার এই সরকারি কাজ ছেড়ে দিয়ে আমি সারাদিন শুধু হরতালি করব। এই পাগল লোকটাকে তোমরাই শুধু সাপোর্ট করো, পরে দেখবো। যদি এরকম চলতে থাকে আমি বেশি দিন এই কৃষি অফিসে কাজ করতে পারবো না। কেন? তোর কি ট্রান্সফার হয়েছে সমু? না। সেটা হলে আমরা একটু ভালো মন্দ খেতে পারতাম, তাই জানতে চাইছি। হ্যাঁ। শোনো, আজ আমাদের মেয়ে আমায় কিছু বলেছে। কি বলেছে? ওই ছবিটা একটু মন দিয়ে দেখো তো। কই দেখি। বাহ, আমি এরকম ভাবে স্কুলে যেতে চাই। কি? আমি এইভাবে স্কুলে যেতে চাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমরা খুব ভালো সরকারি স্কুলে তোমার অ্যাডমিশন করিয়ে দেবো। ঠিক আছে? ও এই সব কথা নিজেই আমাকে বলেছে। আমি তো ওর বলারই অপেক্ষায় ছিলাম যে ও নিজেই বলুক এটা। কি তাই না সোনা? অবশেষে আপনারা স্কুলে এলেন। একটা কাজ করা যাক, ওর এন্ট্রান্স এক্সাম নিয়ে নিচ্ছি। এক্সামে পাশ করলে তবে ওকে সেই ক্লাসে ভর্তি করে নেব। ঠিক আছে স্যার। হোয়াট ইজ ইউর নেম? আই এম ইন্ডিয়া। আমি বলেছিলাম না ওকে আগেই স্কুলে ভর্তি করে দেওয়া উচিত ছিল। কেউ তোমার নাম জিজ্ঞেস করলে দেশের নাম বলবে? নো স্যার, মাই নেম ইজ ইন্ডিয়া। আরে এটা তো খুব ভালো কথা। সুমনের মাথায় তো এর চেয়েও বেশি ভ্যারাইটির নাম এসেছিল। ত্রিমুহী। ক্রিমুহি? খ্রিস্টান, মুসলিম, হিন্দু। আমি ভেবেছিলাম যে কোনো ধর্ম থাকা ঠিক নয়। ও ছোট থেকেই সবার থেকে আলাদা ছিল। একবার জানতে চেয়েছিল শরীরে তেল মাখলে কোলেস্ট্রল বেড়ে যাবে না তো। এক্সাম কবে নেব আমি নিজে জানিয়ে দেবো। হ্যাঁ, ওকে স্যার। ঠিক আছে। হাই পাপা। তোর ব্যাগটার আবার কি হয়েছে রে? মা, এটা আমার ব্যাগ নয়। ওর অ্যাডমিশন হয়ে গেছে? হ্যাঁ, জজ স্যার আজকে আমাকে অফিসে ডেকেছিলেন। উনি এর এক্সাম নিয়েছিলেন, তাতে ও এ গ্রেড পেয়েছে। আগামীকাল থেকে ওকে স্কুলে পাঠিয়ে দিতে বলেছেন। এবার আমার কি হবে? আমি কার সাথে কাল থেকে খেলবো? তুমি রাতে যে সিরিয়ালগুলো দেখো সেগুলো দিনে আরেকবার দেখে নিও। পাপা, আমি কিছু জানতে চাই। বেটা বলছিল মা বাবা যখন জড়াজড়ি করে তখন বাচ্চা হয়, এটা কি সত্যি কথা? এই আজকালকার বাচ্চারা স্কুল যাওয়ার আগেই বয়ে যায় একেবারে। আমি তোমাকে বলেছিলাম না এরকম প্রশ্ন করবে না। আহ, কি করছো শালিনী? তাহলে বাচ্চাদের প্রশ্নের জবাবটা কে দেবে? দেখো, আমি বলে দিচ্ছি, উল্টো পাল্টা প্রশ্নের উত্তর দেবে না। এই মেয়ে যখনই মুখ খোলে কোনো না কোনো প্রশ্ন করে, আর বাপও অমনি জবাব নিয়ে একেবারে তৈরি থাকে। শোনো বাবা, যখন তোমার বাবা মায়ের একে অপরকে পছন্দ ছিল তারপরেই আমাদের বিয়ে হয়েছে। আর বিয়ে করার পরে ভালোবেসে আমরা দুজন এক হয়ে গেছিলাম, তারপরেই তোমার জন্ম হয়েছে। আর 9 মাস পর্যন্ত তুমি তোমার মায়ের পেটের মধ্যেই ছিলে।
জানো তারপর কি হয়েছে? তুমি তোমার মায়ের পেটের মধ্যে নড়াচড়া শুরু করেছিলে, আর সব ব্যথা তোমার মা হাসি মুখে সহ্য করেছিল। তারপর 10ম মাসে তুমি তোমার মায়ের পেট থেকে বেরিয়ে এসেছিলে। তোমার বাবা তোমার মাকে সেই কষ্ট পেতে নিজের চোখে দেখেছে, আর উনি তোমাকে খুব ভালোবাসেন। আমরা অনেক কষ্ট করে তোমাকে পেয়েছি। মা সব সময় নিজের বাচ্চাকে খুব ভালোবাসে সোনা, মাকে কখনো দুঃখ দেবে না। পা চালাও, ভালো করে, ভালো করে, খুব ভালো হচ্ছে। হ্যাঁ আমার গা চুলকাচ্ছে। হ্যাঁ, এইসব বাহানা আমার কাছে চলবে না, বুঝেছো? না, এখানে দেখো না। হ্যাঁ ফুলে গেছে দেখছি তো। এই সুমন, হ্যাঁ এগুলো দেখ তো। হ্যাঁ, মহীশূরের ফ্যাক্টরির ময়লা জল এইসব পুকুরে ছাড়া হয়। এই জলে বেশিক্ষণ থাকিস না কিন্তু। চলো শোনা, বাড়ি চলো। আহ আহ, বাড়ি যাওয়ার পর একটু হলুদ জল খাইয়ে দেবো। তার দরকার নেই, একটু নারকেল তেল লাগিয়ে দিস, বুঝতে পারলি তো? সুমন ভাই, হ্যাঁ ଆପଣଙ୍କୁ କୃଷି ଅଫିସରେ ଡାକିଛନ୍ତି। কেন, কি হয়েছে? ମୁଁ ଜାଣି ନାହିଁ। কুত্তারে হাজার হাজার হাঁস মারা যাচ্ছে। মনে করা হচ্ছে বার্ড ফ্লু এর জন্য বেশি মাত্রায় ছড়িয়ে পড়ছে। এই রোগ তংলি, নেদমুড়ি আর পুরো করে পঞ্চায়েতে প্রকোপ দেখা গেছে। কেসি বিপিনকে আমাদের সঙ্গে জুড়ে নেব। আচ্ছা বিপিন, এই রোগটা কি সব জায়গায় ছড়িয়ে পড়ছে? দেখুন শালিনী, সুরক্ষার কথা মাথায় রেখে দুদিনে হাজার হাজার হাঁসকে মারা হয়েছে। গত দুদিনে প্রায় 25,000-এরও বেশি হাঁস মেরে ফেলা হয়েছে। এর মধ্যে স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে এমন হাঁসও আছে। এখনো পর্যন্ত এই জেলাতে মোটামুটি 3-4 বছর আগে ক্রিসমাসের সময় ঠিক এরকমই হয়েছিল। এই বার্ড ফ্লু এসেছিল, আমরা ভিখারি হয়ে গেছিলাম। সেই জন্যই এটা করা হচ্ছে। তবে 10 নম্বর ওয়ার্ডে এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সাজির বাড়ি এটাই না? চলো দেখি বাড়িতে আছে কিনা। হ্যাঁ দেখছি। হ্যাঁ দেখো, ওখানে অনেক হাঁস। আপনারা কারা? বার্ড ফ্লু নাম তো শুনেছেন না? যেখানে এই রোগ ছড়িয়েছে সেখানকার 1 কিলোমিটারের মধ্যে যত হাঁস আছে আমরা মেরে ফেলতে এসেছি। শোনো, তাড়াতাড়ি এসো, এরা আমাদের হাঁসেদের ধরে জ্বালিয়ে দেবে আমি বলছে। আছি তো স্যার, আমাদের হাঁসের কোনো রোগ নেই স্যার। সাজি ভাই, ইনি হলেন কেন্দ্রীয় এনসিডিসি ডাইরেক্টর, আর ইনি অ্যানিম্যাল প্রোটেকশনের পক্ষ থেকে। যারা জানোয়ারদের রক্ষা করে তারাই কেন মারছে না? দেখো সাজি, তুমি একটা হাঁসের জন্য 200 টাকা করে পাবে। ধরে নাও না সব তোমরা হোলসেলে বেচে দিয়েছো। আরে একসাথে কি বেচতে পারো না তোমরা? আরে আমি সবার ভালোর জন্যই তো বলছি, তাই না? কি 200 টাকা? দরকার নেই তোমাদের 200 টাকা। হ্যাঁ, এই ধরো ধরো, ওগুলো ধরো তাড়াতাড়ি। এই দাঁড়াও, আরে করছোটা কি? দেখুন স্যার, এসব করার আগে ভোপাল থেকে আগে টেস্ট রিপোর্ট আসতে দিন, তারপরেই এসব জ্বালাবেন। সুমন, বেশি হিরোগিরি করো না। এই হাঁসের মাংস খাওয়ার পরেই সুশি বমি শুরু করেছিল, আর এখন সরকারি হাসপাতালে হতে পারে ভর্তি। ও গাছ থেকে জন্মেছে। তুমি নিজের মুখটা বন্ধ রাখো না, যা করতে চাইছে করতে দাও। খতম করতে এসেছে। এই রোগটাকে তুমি ব্লাড ফ্লু বলে কেন চালাতে চাইছো? গ্রামবাসীদের ভয় দেখানোর জন্য না? এই কথাটা সবাই জানে যে ক্রিসমাসের মধ্যে মিট মাফিয়াদের খেলা শুরু হয়ে যায়। সুমন, আমি এখানে দিনরাত মানুষের সাহায্য করার জন্য চেষ্টা করছি। তুমি এখন যা করলে না, তার জন্য তোমায় ভুগতে হবে। গ্রামের লোকেদের মৃত্যুর মুখে ঠেলতে পারো না। আমার গ্রামের ধনী এবং গরিব লোকেদের অবস্থা আমি খুব ভালো মতোই জানি, আর আমি সেই কথাটাই গ্রামের লোকেদের খুব ভালোভাবে বোঝাবো। ঠিক আছে, বোঝাও ওদের। ঠিক আছে, আমিও ঠিক আছে, দেখবো আমি। হ্যাঁ ঠিক আছে। কোনো ঝামেলা তো হবে না? কিসের ঝামেলা? ও সুমন ভাই, বলো। সবাইকে বিরিয়ানি খাওয়াচ্ছো? কারোর জন্মদিন নাকি? আচ্ছা, তুমি খবরের কাগজ পড়ো না? এই ব্যানারটা দেখো একবার। ও তাহলে এটা চিকেন নয়, তার মানে হাঁসের মাংস। আর এর থেকে তো পিস খাওয়া ভালো। ୟା ମୁଣ୍ଡ ତ ଠିକ ଅଛି, କିଛି ବି କହି চল ଚାଲିଛି। চল, ওই দিকটা ধর। ହଁ এইটি এই লোকটার মাথায় না একদম বুদ্ধি নেই। যারা দেখছে তাদের কাছে হয়তো পাগলামি মনে হবে, কিন্তু আমি তোমাদের বলছি যে আমরা নিজেদের জীবন নিয়ে খেলছি না। মানুষের মন থেকে ভয় দূর করার ব্যাস এটাই একটা রাস্তা। ପ୍ରଥମେ ଆମେମାନେ ଖାଇବୁ, ତାପରେ ତମମାନେ ଖାଇବ। আসুন স্যার। আরে সরে যাও। হ্যাঁ, ইয়ে কোন? স্যার, এই হলো সেই পাগলরা। আপনি এটা কি করছেন সুমন? যদি খাওয়ার পর ওদের কিছু হয়ে যায় তখন সবাই পুলিশের ঘাড়ে দোষ চাপাবে, বলবে আমরা কিছু করিনি। উঠিয়ে ফেলে দাও এসব। স্যার, আপনাকে সব ভুল খবর দেওয়া হচ্ছে।
এই হাঁসগুলো ব্লাড ফ্লু এর জন্য মরেনি স্যার। এই হাঁসগুলো তো ওনার ফ্যাক্টরির কেমিক্যালের কারণে মরছে। আরে বাহ, খুব ভালো। এই সব হাঁসগুলো বার্ড ফ্লু এর কারণে মরেনি। এটা মহান সায়েন্টিস্ট আইজ্যাক সুমান বলছে, তাই না? খুব ভালো। স্যার শুনন্তু, ইয়ে বତକ ମାରୁଛି କାରଣ ଏକ ଫ୍ୟାକ୍ଟ୍ରିରୁ କେମିକାଲ ବାହାରି ଏଇ ପୋଖରୀର ପାଣିରେ ମିଶୁଛି। ସବୁ ବତକ ମରିଯିବେ ତ ପ୍ରେସିଡେଣ୍ଟର ଫାର୍ମର ବିଫକୁ ବଜାରରେ ଭଲ ଦାମ ମିଳିବ। ସାର୍ ଇଏ ସବୁ ଏଙ୍କର ହିଁ ଖେଳ। দেখুন স্যার, আমার যা বলার বলে দিয়েছি, এখন আপনি যা করতে চান করুন। সুমন, দেখো তোমাকে এই সব কিন্তু এক্ষুনি বন্ধ করতে হবে। যদি এসব খাওয়ার পর কারো কিছু হয় তাহলে আমার চাকরি বিপদের মুখে পড়বে, আর আমি তোমার বিরুদ্ধে কোনো কেস করতে চাই না। চলো এইসব উঠিয়ে জিপে রাখো। আপনি শুধু কিছুদিন অপেক্ষা করুন, আর আমি আপনার বিরুদ্ধে সেন্টার থেকে একটা অর্ডার নিয়ে আসবো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। হ্যাঁ, কালকের বিরিয়ানিটা কেমন ছিল স্যার? আপনার জন্য ভেতরে ফ্রাইড রাইস রাখা রয়েছে স্যার, যান। স্যার, যদি তুমি সব জায়গায় হরতাল করে বেড়াও তাহলে এখানকার কাজ কে করবে? স্যার আমি তো খুব একটা বেশি ছুটি নিইনি। আমি আমার কাজ শেষ করার পরেই ছুটি নিয়েছি। সরকারি কর্মচারী সরকারের বিরুদ্ধে কখনো হরতাল করে না। সরকারকে তোমাকে হরতাল করার জন্য এনওসি দেয়। আমি সুরঞ্জিত, সত্তাধারী পার্টির সদস্য, ভুলে যেও না। ও, এটাই আসল কথা। তুমি এখানে কাজ করে পৃথিবীটাকে পাল্টাতে পারো না। তুমি কৃষি অফিসে চাকরি করো। যখন আপনি সারা রাজ্যের কৃষি অফিসে ট্যুর করতে বেরোন, আমি তখন এখানে থাকি স্যার। আমি চেষ্টা করবো যে এখানকার অবস্থা যেন ভালো থাকে। যদি সেটা সম্ভব না হয় তাহলে ভিআরএস নিয়ে নেবো। রেগে গিয়ে ভুল পদক্ষেপ নিও না। যদি এখান থেকে বেরিয়ে যাও ফিরে আসতে পারবে না। স্যার, আমার বাবা যে লোনটা নিয়েছিলেন সেটা আমি গত সপ্তাহে শোধ করে দিয়েছি। এখন আমি শুধু এখানকার গ্রামের লোকেদের জন্যই কাজ করতে চাই। কি অদ্ভুত লোক, সবাই সরকারি চাকরি পাওয়ার জন্য পাগল, আর এর অবস্থা দেখো। এই সুমান, এইসব তুমি করছোটা কি? চাকরি ছাড়ার আগে আমাদের কেন বলনি? আর এই কথাটা তুমি শালিনীকে বলেছো কি বলনি? আমার নিজেরও একটা জীবন আছে বাবা। তোমার জীবন? আচ্ছা এটা বলো, আমার মেয়ে আর নাতনি কি করে বাঁচবে? দেখো, তুমি সরকারি চাকরি করতে বলে তোমার সাথে আমি আমার মেয়ের বিয়ে দিয়েছি। আমি কথা দিচ্ছি যে আমার ভিআরএস নেওয়াতে ওদের কোনো অসুবিধা হবে না। ওদের দুজনের জীবন একই রকম থাকবে যেমনটা এতদিন চলছিল। শুনেছো, ওর কাছে নুন ছাড়া খিচুড়ি খাওয়াটাই হলো ভালো জীবন। দেখ মা, এই ফুলটা না তোর বাবার কানে গুঁজে দে। হ্যাঁ, অদ্ভুত মানুষ। শালিনী, বোঝানোর দরকার নেই। তুমি যা কিছু করো সেসব যে ঠিক কাজ সেটা আমার মনে হয় না। আজকের পর আমিও কিছু ডিসিশন নিতে চলেছি। কি? আমার বাবার কেটারিং এর বিজনেস আজ থেকে আমি সামলাবো। তুমি ঘরে বসে আমাদের মেয়েকে মানুষ করবে। সরে যাও। আজ থেকে আমরা সবাই একসাথে বসে আমলার জুস খাবো, ঠিক আছে? সোমন ভাই আসলে নাকি? হ্যাঁ, কি হয়েছে তোমার? আপনি ওনাকে কৃষি অফিস ছাড়বে এটা শুনেও না জ্বর হয়ে গেছে। এটিকে চায় বনে দিও। আমার জন্য একটু জোয়ানের জল ফুটিয়ে আনো তো। ঠিক আছে। নিজ ফ্যামিলিকে কহিলেনি আপন? হ্যাঁ, আমার শ্বশুর আমাকে পাগল বলেছেন। আপন কিছু কহিলেনি তাঙ্কু? কেন আমি ফালতু কথায় নিজের মাথা ঘামাবো? উনি আমাকে অনেক কথা শুনিয়ে দিয়েছেন। কিন্তু ইয়ে কিছু অধিক হি হচ্ছে। আপন অফিসে রহিকি বি এসব করি পারিবে। আমি ইস্তফা দিচ্ছি, এটা সবার কাছেই খুশির খবর। কারণ এখন ওখানে বলার আর কেউ থাকবে না। মেসুরণ আর শনির ভ্রষ্টাচার বিরুদ্ধে আপন অকেলা লড়ন্তি। আপন মোর সাহারা। কিছু দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাওয়া মাঝে মাঝে খুবই ভালো ব্যাপার চন্দু। হ্যাঁ বাবা, কাল রাতে ওর খুব জ্বর এসেছিল আর শ্বাসকষ্টও হচ্ছিল। এই জন্য আইসিইউতে শিফট করলাম। না না, তোমার আসার দরকার নেই। আজ ওকে জেনারেল ওয়ার্ডে শিফট করে দেবে। ওকে। উনি কি বললেন? আসার জন্য বলছিলেন, আমি না করে দিলাম। ওনার আসার এখানে দরকার নেই, আমি আছি না। আপনি চন্দুর ওয়াইফ, সাইন করে দিন এখানে। হ্যাঁ।
একটা আমি কাজ কথা করো, তুমি বলছি। বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নাও, ঠিক আছে? প্রথমে ওকে শিফট করে দিক, তারপর আমি বাড়ি যাব। আমার সাথে এসো, একটু কথা বলার আছে। দেখো ভাই, ডাক্তারবাবু বলছেন যে বার্ড ফ্লু হয়েছে। বেশি অপেক্ষা করা ঠিক হবে না। শুনেছি 78 বছরের একজন মানুষের এই কারণে মৃত্যুও হয়েছে। সেই জন্য তাড়াতাড়ি এখান থেকে নিয়ে চলে যাও। আমরা ওকে বাঁচাতে পারিনি। চন্দু আর বেঁচে নেই। চলুন। কি হয়েছে? কি ব্যাপার? আমাদের ছেড়ে চলে গেছে, চন্দু আর বেঁচে নেই। চন্দু, আমি ওর কাছে যেতে চাই, আমি ওকে দেখতে চাই, আমাকে যেতে দাও, আমি শুধু দেখতে চাই। চন্দু। নেদুমুড়ি গ্রাম পঞ্চায়েতের বসবাসকারী মানুষেরা মন দিয়ে শুনুন। ভাইসুরন হাসপাতালে চন্দুর মৃত্যুতে এবং রামগিরির থকিমঞ্জুতে মৃত্যুর একটা প্রমাণ হয়ে গেছে যে H1N1 যাকে আমরা বার্ড ফ্লু বলি তার প্রকোপ বাড়ছে। সব গ্রামবাসীরা সাবধানে থাকবেন, মনোযোগ দিয়ে শুনুন, বার্ড ফ্লু ছড়িয়ে পড়ছে। এই, ও শালা! ছাড়ো, ছাড়ো, তোকে ছাড়বো না! ওকে শালা প্রাণে মেরে ফেলবো আজকে! ছাড়ো ওকে। তুমি সরে যাও। ছাড়ো। শালা, আরে, ছাড়ো ওকে। ছাড়বো না। কোথায় যাবি শালা? তোর জন্য মনে আছে? পাগল হয়ে গেছো নাকি? ছাড়ো। ছাড় আমাকে! ওই জন্য তোকে শালা আজকে প্রাণে মেরে ফেলবো তোকে! ছাড়! আমি একবার ওকে দেখতে চাই। যাও এখান থেকে। আমি একবার ওকে দেখতে চাই। ভেতরে যাবি না! আমাকে একবার দেখতে চাই ওকে। ছাড়! তোর জন্য আমাকে ভেতরে যেতে দাও। তোর জন্যই মারা গেছে। ও, শোনো। ছাড়বো না! মেরে ফেলবো তোকে! আমি বলছি আমাকে একবার ছাড়ো, আমি দেখতে চাই ওকে। আরে আমি ভেতরে যাব। চলো। কে ভেবেছিল যে একদিন এরকমও দিন আসবে? আরে ও একটা পাগল। যারাই তোমাকে চেনে, তোমার সম্বন্ধে তারা কখনো এটা ভাববে না। ভগবান, এটা কি করলে? কি হয়েছে? কেউ এই সব কাজ করে এখান থেকে পালিয়ে গেছে। বাচ্চাটা করেছে, হ্যাঁ? হায় হায় রে। বিক্রি করো। ঝামেলা করো না বলছি না, দাঁড়াও! জানতো পুঁতে ফেলবো। কারণ লেগে যাবে। আমার কথাটা শোনো। আমাকে এসব হচ্ছেটা কি? গুজবের কারণে কেউ কাকে মারতে পারে নাকি? সুমন, তোমার শ্মশানে যাওয়ার কোনো দরকার নেই। যদি ওখানে তোমার সাথে কেউ কিছু করে, সুমন, আমার সঙ্গে পুলিশ স্টেশন চলো। একে নিয়ে কেন যাচ্ছেন স্যার? চন্দু আর সুমন যে বিরিয়ানি খেয়েছিল তার ভিডিও ভাইরাল হয়ে গেছে। যখন ওর জ্বর এসেছিল তখন সুমন ওকে হাসপাতাল নিয়ে যেতে বারণ করেছিল। দেখুন, ও কোনো কিছুই জেনে বুঝে করেনি। আমি ওকে হসপিটাল যেতে বারণ করেছিলাম। চলো, এসো। বাবারে, এটা কি বোকামি করলি তুই? স্যার,
ও খারাপ মতলব নিয়ে কিছু করেনি স্যার। চলো। হুম। গরম জলে নুন আর হলুদ দিয়ে ভাপ নাও, আর শুকনো আদা দিয়ে কফি খাও, তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ও শুধু আমার স্টাফ মেম্বার নয়, ও আমার ভাইও বটে। তোমার কি মনে হয় যে আমি ওকে ভুল পরামর্শ দেব? আমার বারে বারে এটাই মনে হতো যে শেরশাহ কিন্তু এরকমই হবে। বেশি দাদাগিরি করলে না তার অবস্থা এরকমই হয়, বুঝতে পেরেছো? নিজেকে হুনু ভাবতো। ও সব জায়গায় হরতাল করেছে, ফাইনালি একজন গরিবের প্রাণ নিয়ে খুশি হয়ে গেছে। হ্যাঁ, ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের অনুযায়ী কেস ফাইল করা হয়েছে, আর ওই অনুসারেই জেল হয়েছে। কেউ রাস্তায় যেতে যেতে আপনাকে একটা কমপ্লেন ঢুকে দিলে আপনি এভাবে কারুকে জেলে ঢুকে দিতে পারেন? যে কোনো সাধারণ মানুষ কমপ্লেন করেনি, চন্দুর পরিবার করেছে। ওই ভাইরাল ভিডিও আপনারা দেখেননি নাকি? ওই ভাইরাল ভিডিও তো শুধুমাত্র চন্দ্র একাই ছিল না, সুমনও কিন্তু হাঁসের মাংস খেয়েছিল। এর পেছনে কে আছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, বুঝতে পেরেছেন তো? আপনি যেতে পারেন। আজ থেকে শুধু নিজের কাজে মনোযোগ দিন আর নিজের কথা ভাবুন। ব্যাস ব্যাস, তুমি কিছু খেয়েছো? আমার খিদে নেই, পরে খেয়ে নেব। তুমি যদি কিছু না খাও তাহলে ভগবানের দিব্যি, এরপর কাউকে আর পরামর্শ দিতে যেও না। অন্যের ব্যাপারে যতক্ষণ ও নাক না গলায় ওর পেটের ভাত হজম হয় না। অত মন খারাপ করো না বৌমা। ওর যখন 1.5 বছর বয়স তখন ওর বাবা গালফে গিয়েছিলেন। দীর্ঘ 8 বছর পর উনি ফিরেছিলেন। ওনার হার্টের অসুখ ধরা পড়েছিল। 5 বছর টানা ওষুধ খেয়েছিলেন, কিন্তু তার জন্য কিডনিটা খারাপ হয়ে গিয়েছিল। যখন ওর 9 বছর বয়স তখন ও রোজ স্কুলে যেত না, কিন্তু হসপিটাল রোজ যেত নিজের বাবার দেখাশুনো করতে। ও চায় না যে ওর বাবার মতো অন্য কাউকে ও হারিয়ে ফেলে, আর তার জন্যই বোধহয় ও এইরকম হয়ে গেছে। একটা সময় এমন ছিল যখন ভাবতাম সারাটা দিন যেন তুমি আমার সাথে থাকো। আমি জানি না পৃথিবীতে কত স্ত্রী আমার মতো ভাগ্যবতী হয়, কিন্তু আমাদের মেয়ের জন্মের সময় সারাদিন তুমি আমার সঙ্গে ছিলে। তাহলে কি আমাদের মিনির পাশে থাকা উচিত নয়? চলো এক্ষুনি যাই। পুলিশ কমপ্লেনের ব্যাপারে অনেক দেরিতে জানতে পেরেছি। সেসব বাদ দে মিনি। ওর খুব বেশি জ্বর এসেছিল। আমি অনেকবার বলেছি চলো আমরা হসপিটালে যাই, কিন্তু ও শুকনো আদার কফি খেয়ে আর কম্বল নিয়ে শুয়ে পড়লো। আর সকালেও ঠান্ডায় কাঁপছিল, তখন আমি হসপিটালে নিয়ে গেলাম। তারপরে
হ্যাপি বার্থডে থ্যাংক ইউ ম্যাম। জজ স্যার কেমন আছেন? তাকে আইসিইউতে শিফট করা ଏ হয়েছে। ପର୍ଯ୍ୟନ୍ତ ତ ଠିକ ଅଛି ଆର ସପ୍ତାହ ପର୍ଯ୍ୟନ୍ତ ଡିସଚାର୍ଜ ମିଳିଯିବ। আমি ওনাকে দেখতে যেতে পারিনি, ভিজিটার্স অ্যালাউড নেই না? ହଁ স্যার। স্যার হাই, হ্যাপি বার্থডে মামুনি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ମ୍ୟାଡାମ। ହ୍ୟାପି ବର୍ଥଡେ। থ্যাংক ଇଉ ସାର୍। ସାର୍ ସାର୍ ଆପଣ ଠିକ ଅଛନ୍ତି ତ? ସାର୍ କ'ଣ ହେଲା? ସାର୍ କ'ଣ ହେଲା ଆପଣଙ୍କୁ? ସାର୍ କ'ଣ ହେଇଗଲା ସାର୍ଙ୍କୁ? କ'ଣ ହେଇଗଲା ସାର୍ଙ୍କୁ? ଆରେ କ'ଣ ହେଇଗଲା କି? ସାର୍ ସାର୍ ये कौन? हाँ? सर হ্যালো, আমি ইন্ডিয়ার মা বলছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে আমি বলে দেবো ওকে। সুমন কোথায় মা? কোথাও বেরিয়েছে হবে, কেন কি হয়েছে? ওগো শুনছো? হ্যাঁ মা শোনো, সুমন সুমন শোনো, চোখ খোলো সুমন। या पेपरवर सही कर बड़ा। কিসের জন্য এটা? ওই সুমনকে ভেন্টিলেটরে শিফট করা হবে। না, আজ আমার নাতনি 10 বছর পূর্ণ হলো। হে ভগবান, তার মানে হলো যখনই ওর বয়স 10 বছর হবে তখন যে কোনো দুর্ঘটনায় ওর বাবার মৃত্যু হয়ে যেতে পারে। ওর বাবার মৃত্যু একেবারে নিশ্চিত। অ্যানাফিলেটিক শক। একটু সহজ ভাষায় বলুন না। যখন ও এসেছিল ওর শরীরে ব্যথা আর জ্বর ছিল। ডাইক্লোফেনাক এক ধরনের পেইন কিলার। ডক্টররা এটা মাসকিউলার ইনজেকশন হিসেবে দিয়ে থাকেন। সেই ইনজেকশন ওকে দেওয়া হয়ে গেছে, আর সেটাও যখন ওর কোনো দরকারই ছিল না। তার মানে মাসলে দেওয়ার ওষুধ সেটার ভিতরে দেওয়া হয়েছে। ও এমবিবিএস ডাক্তারের বদলে যদি কেউ চাকরি করে তাহলে এই ধরনের ঘটনা ঘটা তো কোনো বড় ব্যাপারই নয়। খুব খারাপ হয়েছে। এর চেয়ে বেশি আর কি খারাপ হবে? এখন আমরা কি করব? আচ্ছা, ওই হাঁস থেকে কি যেন রোগ হয়? H5N1 বার্ড ফ্লু। এতটুকুই যথেষ্ট। এর কি হয়েছিল জানেন? বার্ড ফ্লু হয়েছিল। আপনি আমার পাশে থাকুন, বাকিটা আমি সামলে নেব। তার জন্য ভাইরোলজি ল্যাব থেকে আমাদের পরীক্ষার রিপোর্টও লাগবে। ও
আরে এমন একটা ছোট্ট গ্রামে বিনা পেপারে আমি এত বড় হাসপাতাল দাঁড় করিয়ে দিলাম, আর নকল পেপার বানাতে পারবো না? আমি মাইসুরান, এই রোগের ডেথ সার্টিফিকেট বানিয়ে দিন। শুনুন, এর মৃত্যু বার্ড ফ্লুতে হয়েছে দেখে ওর পরিবার কাঁদবে, আর সেই চোখের জল দেখে সমস্ত জনতা ঘাবড়ে যাবে। তবে তো মজা আসবে, বুঝলেন না? চলুন আমার সঙ্গে আসুন। আরে ও তো এমনি তো অজ্ঞান হয়ে পড়ে আছে। যাক বাবা, না হলে এরপর এর বডিতেও পয়জন ঢালতে হতো, যাতে ভবিষ্যতে কোনো আওয়াজ না বের করতে পারে। চলুন আমার সঙ্গে। চন্দুর খুনিদের অ্যারেস্ট করতে হবে। চন্দুর হত্যাকারীকে জলদি ধরা যাও। মাইসুরান আর ওর সঙ্গীদের অ্যারেস্ট করতে হবে। মাইসুরান আর তার সাথীমানকে ধরা যাও। নকল ডাক্তারদের বিরুদ্ধে তদন্ত করতে হবে। নকলি ডাক্তারদের বিরুদ্ধে কঠিন কার্যানুষ্ঠান গ্রহণ করা যাও। চন্দুর খুনিদের জলদি অ্যারেস্ট করতে হবে। চন্দুর হত্যাকারীকে জলদি ধরা যাও। মৃত্যু ব্যবসায়ীদের বন্দী করতে হবে। মাইসুরান আর তার সাথীমানকে ধরা যাও। নকল ডাক্তারের বিরুদ্ধে তদন্ত করতে হবে। নকলি ডাক্তারদের বিরুদ্ধে শক্ত কার্যানুষ্ঠান গ্রহণ করা যাও। মৃত্যু ব্যবসায়ীদের বন্দী করতে হবে। মাইসুরান আর তার সাথীমানকে ধরা যাও। মৃত্যু ব্যবসায়ীদের বন্দী করতে হবে। মৃত্যুর সওদাগরকে ধরা যাও। মৃত্যু ব্যবসায়ীদের বন্দী করতে হবে। মৃত্যুর সওদাগরকে ধরা যাও। মৃত্যু ব্যবসায়ীদের বন্দী করতে হবে। মৃত্যুর সওদাগরকে ধরা যাও। চন্দুর খুনিদের অ্যারেস্ট করতে হবে। মৃত্যু ব্যবসায়ীদের বন্দী চন্দুর করতে মৃত্যু হবে। ঘটনা একটা নতুন মোড় নিয়ে নিয়েছে। সুমন, যে একজন কৃষি অধিকারী যার অভিনব হরতাল এবং দৃঢ় মনোভাব এই মামলার একটা নতুন দিকের নির্দেশ করছে। বলা হচ্ছে যে জজ থমাসের সাক্ষ্য অনুসারে ইনভেস্টিগেশন শুরু হয়েছিল। পুলিশ বেশ কিছু প্রমাণ ইতিমধ্যে পেয়েছে। চন্দুর মৃত্যু বার্ড ফ্লুতে হয়েছে, প্রথমে এরকমটা বলা হয়েছিল, কিন্তু কৃষি অধিকারী সুমনের হরতালের পর জানা গেছে যে চন্দুর মৃত্যু হসপিটালের ভুল চিকিৎসার জন্য হয়েছিল। তদন্তকারী অফিসার জানিয়েছেন যে মৈসুরান নামের রাজনৈতিক ক্রেতা এবং তার সাথীরা চন্দুর মৃত্যুর জন্য দায়ী। আমি আপনাদের এটাও জানাতে চাই যে জজ থমাসের সঙ্গে সুমন কিছুক্ষণ আগেই পুলিশ স্টেশনে পৌঁছেছেন। সুমন দাবি জানিয়েছে যে এই কেসের ইন্ট্রোগেশন নতুন করে শুরু করা হোক এবং অপরাধীদের শাস্তি দেওয়া হোক। আসুন এই কেসের সম্বন্ধে বিস্তারিত জানা যাক। স্যার, এই কেসের ব্যাপারে আপনি কি বলতে চাইবেন? আমি এই বিষয়টা তখনই জানতে পারি যখন জজ স্যারকে অকারণে 2 দিন পর্যন্ত আইসিইউতে রাখা হয়েছিল। ওদের নিজেদের দোষেই ওরা ধরা পড়েছে। ওরা ভেবেছিল যে ওদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারবে না, ওরা যা ইচ্ছে তাই করে পার পেয়ে যাবে। আর এটাই একটা কারণ যে কারণে ওরা এতদিন ধরে অপরাধ করে গেছে। একা এই সমাজকে পরিবর্তন করতে পারবো না, তার জন্য আমার সবার সাহায্য চাই, বিশেষ করে সত্যের পাশে থাকা মিডিয়ার লোকেদের। সত্যি কথা বলতে গেলে প্রচুর নিউজ চ্যানেল বিক্রি হয়ে গেছে, নেতাদের থেকে টাকা নিয়ে অন্যায়ের পাশে থাকে আর সত্য গোপন করে যায়। আমাদের লড়াই সেই সব অন্যায়ের বিরুদ্ধে। আমরা সবাই জাতপাত, ধর্ম, পলিটিক্স সবকিছু ভুলে অন্যায়ের বিরুদ্ধে এক হয়ে লড়াই করলেই আমরা জয়ী হতে পারবো। এইটুকুই আমি বলতে চাই। আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। স্যার, আরেকটা প্রশ্ন স্যার। শ্রদ্ধেয় শিক্ষামন্ত্রী শ্রী জর্জ ভার্গিস এবং মঞ্চে উপস্থিত সমস্ত মাননীয় অতিথিগণ, উপস্থিত প্যারেন্টস, টিচার্স আর প্রিয় স্টুডেন্টস, আজ আপনারা এখানে আমাকে বিশেষ অতিথি করে এনেছেন। আজ আমার জন্য সব থেকে ভালো এবং খুশির দিন। তার কারণ হলো এটা যে কতজন মানুষ জানেন এটা আজ দ্বিতীয় জন্ম হয়েছে, এবং কিছুক্ষণ আগে যার মৃত্যু হওয়ার কথা আজ আপনাদের সামনে জীবিত দাঁড়িয়ে আছে। তার কারণ হলো একটা ছোট্ট মেয়ে যে আমাদের মধ্যে বসে আছে। আর জানেন, ওর নামটাও বেশ ইন্টারেস্টিং, ইন্ডিয়া। ওর জীবনযাপনের পদ্ধতি একদম অন্যরকম। স্যার, এও এমন একটা মেয়ে যে 9 বছর পর্যন্ত স্কুলে ভর্তিই হয়নি, কিন্তু ও এন্ট্রান্স এক্সাম দিয়ে হায়ার ক্লাসে অ্যাডমিশন নিয়েছিল। আমি এই অনুষ্ঠানে ইন্ডিয়াকে মঞ্চে আসতে অনুরোধ করব। এসো মামুনি, স্টেজে এসো। যাও, আচ্ছা। আই এম প্রাউড অফ ইউ। আমার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ। আমি সেই মানুষ যে দ্বিতীয়বার জীবন পেয়েছে। আজ এই মেয়েটির কারণেই আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আর এর পেছনে সায়েন্স আছে। আপনারা জানেন কি ও কি করেছিল? সেদিন তুমি যা করেছিলে বলতে পারবে? আমি জানি স্যার, এইসবের ব্যাপারে বাবা আমায় বলেছিল, ওটাকে সিপিআর বলে। আচ্ছা, তোমার বাবা কি এটা শিখিয়েছে?
বাবা অনেক কিছু শিখিয়েছে যেটা স্কুলে শেখানো হয় না। এটা কোনো সামান্য বিষয় নয়। আমি ইন্ডিয়ার বাবাকে রিকোয়েস্ট করছি আপনি স্টেজের উপরে আসুন প্লিজ। স্যার, আমি সুমনকে আগে থেকেই চিনি। ও সব সময় সোশ্যাল অ্যাক্টিভিটিসে ইনভলভ থাকে। ওর গ্রামের লোকেরা ওর হরতালের ব্যাপারে আমার চেয়ে বেশি জানে। সুমন, ইন্ডিয়ার ব্যাপারে বলো, নিজের কথা এবং তোমার আদর্শের কথাও বলো। প্রিয় বন্ধুরা, আমি এমন একজন মানুষ যে জীবনের সমস্ত ক্ষেত্রে পরাজিত হয়েছি। আমার পরিবার, আমার প্রতিবেশীরা সবাই আমাকে নিয়ে হাসাহাসি করত। আমাকে আলাদা আলাদা নাম ধরে ডাকা হতো, পাগল সোমন, খ্যাপা সোমন, আমাকে অনেক কিছু বলেই ডাকতো। সত্যি বলতে আপনারাই জানবেন আমার থেকে ভালো যে আমার কটা নাম। আমি শুধু এটুকুই বলতে চাই যে এই প্রকৃতির কোনো ক্ষতি না করে আমি নিজের জীবন কাটিয়েছি। তার মধ্যে থেকেই কোনো কোনো বিষয় আমি আমার মেয়েকেও শিখিয়েছি। স্যার, আমি সমস্ত কিছু ওকে প্র্যাকটিক্যাল পদ্ধতি করে দেখিয়েছি এবং এটাই কারণ যে ও সবকিছু বুঝতে পেরেছে এবং সেই নলেজের ভরসাতেই ও আপনার সিপিআর করেছিল। আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই, যদি এই মুহূর্তে এখানে আগুন লেগে যায় তাহলে আমাদের কি করা উচিত? ঘরে পালিয়ে যাব। এবার কি করব? কি পালাবো নাকি? আমি বলছি স্যার, কতজন আছেন এখানে যারা ফায়ার এক্সটিংগুইশার সিলিন্ডার ব্যবহার করতে জানে? এটাই হলো স্যার আমাদের কন্ডিশন। আমাদের এই বিষয়ে এডুকেশন পাওয়াটা দরকার কিনা? সেই এডুকেশন কোনো কাজেরই না যেটা আমাদের আশেপাশের জিনিসের সম্বন্ধে জ্ঞান দেয় না। ঠিক বলেছি না স্যার? কৃতজ্ঞতা আর দায়িত্ব ভুলে যাওয়া মানুষের সংখ্যা যে দেশে বেড়ে যায় সেই দেশ বসবাসের যোগ্য থাকে না। যখন কোনো বাইকের অ্যাক্সিডেন্ট হয় তখন আমাদের শুধু রোড বানানো কন্ট্রাক্টরদের ওপরেই দোষ দেওয়া উচিত নয়, বরং হেলমেট না পরার অভ্যেস শুধরে নিয়ে আমাদের হেলমেট পরা উচিত। রোগীদের ঠকানোর জন্য শুধু হসপিটালই দায়ী নয়, বরং ক্যান্সার সৃষ্টিকারী কীটনাশক ব্যবহার করা কৃষকরাও কিন্তু ঠিক ততটাই দায়ী। যখন আপনারা এক জায়গায় মিথ্যে বলবেন তখন আপনাকে অন্য জায়গাতেও বলতে হবে। যে সকালে ভেজালওয়ালা দুধ বিক্রি করে সেই বিকেলে বিষাক্ত মাছ কিনে বাড়ি ফেরে। মানবিকতায় ভরা আদর্শ সমাজ কেউ আমাদের ভিক্ষায় দেবে না। সেই সমাজ আমাদের নিজেদের হাতেই বানাতে হবে, আমাদের নিজেদেরকে সেটা তৈরি করতে হবে। যদি মানুষদের আমরা ভালোবাসি তাহলে সেই মানুষদের প্রতি আমরা দায়িত্বহীন কিভাবে হতে পারি? আমার জীবনযাপনই আমাকে মনে করিয়ে দেয় অন্যের প্রতি আমার কি দায়িত্ব আছে এবং আমার নিজের কর্তব্য কিভাবে পালন করতে হবে। সে লোকে আমায় যতই পাগল বলুক, খ্যাপা বলুক, অথবা আমাকে অন্য কোনো নামে ডাকুক, যে কোনো ছুরিকে পালিশ করে খুব ধারালো করে তোলা যায়, আর ফের সেই ছুরি ব্যবহার করে আপনি কোনো জরুরি জিনিস কাটায় ব্যবহার করতে পারেন। আর ঠিক একইভাবেই একজন ব্যক্তির কাছে তার সবথেকে বড় গুণ হলো তার বুদ্ধি, আর এর সাহায্যেই মানুষ যে কোনো কিছু করতে পারে। আর এটাই আমি আমার এই প্রাণের চেয়ে প্রিয় মেয়েকে শিখিয়েছি। আর আমি বিশ্বাস করি আমার এই বিশ্বাস কখনো ভাঙবে না, এবং তার কারণ আমি মনুষ্য জাতির ওপর বিশ্বাস রাখি। মানুষ একে অপরের সঙ্গে যতই লড়াই করুক, কিন্তু তারা একে অপরের পাশে থাকা কখনোই বন্ধ করে না, আর এটাই আমাদের মানুষদের প্রবৃত্তি। তাই জীবনে যতই অসুবিধে আসুক আমাদের একসঙ্গে লড়তে হবে আর একে অপরের সঙ্গ দিতে হবে। মানুষ এই শব্দটাই সত্যিই একটা সুন্দর শব্দ। বন্য পীড়িতদের জন্য আশ্রয় চাই, পশ্চিম ঘাটের সংরক্ষণ চাই, জল সম্পদের সংরক্ষণ চাই,
হ্যাঁ আমাদের সংরক্ষণ চাই। বেআইনি খাদান বন্ধ করতে হবে। হ্যাঁ বন্ধ করতে হবে। বন্যা পীড়িতদের জন্য ঘর চাই। হ্যাঁ হ্যাঁ ঘর চাই। আমাদের পরিবেশকে বাঁচাতে হবে। হ্যাঁ হ্যাঁ বাঁচাতে হবে, বাঁচাতে হবে। নগর পরিষদ নৈসর্গিক সংরক্ষণ সমিতি জিন্দাবাদ। পরিষদ নৈসর্গিক সংরক্ষণ সমিতি জিন্দাবাদ। আমাদের পরিবেশ বাঁচাতে হবে। আমাদের পরিবেশ বাঁচাতে হবে। আমাদের পরিবেশকে বাঁচাতে হবে। হ্যাঁ বাঁচাতে হবে, নগর বাঁচাতে হবে। পরিষদ নৈসর্গিক সংরক্ষণ সমিতি। জিন্দাবাদ। নগর পরিষদ নৈসর্গিক সংরক্ষণ সমিতি। 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 আজ ওর হরতাল কিসের জন্য? স্যার সুমনের কথা হলো যে লকডাউনের জন্য করোনার সময় কোনো বন্যা হয়নি, কারণ সব মানুষ নিজেদের ঘরে ছিল। এটা ওর নিজের বিশ্বাস, তাই না? ওর বক্তব্য কেরালায় প্রতি বছর আমাদের নেচারকে বাঁচানোর জন্য 1 মাস লকডাউন করা উচিত। ওর বিশ্বাস সেই মডেলকে পুরো পৃথিবী অনুসরণ করবে। বাহ, সম্ভব হবে? এবং সবাইকে 1 মাসের রেশন বিনামূল্যে দিতে হবে। খুব ভালো কথা। আজকের বিশেষ খবর, আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে রাজ্যে ভারী বর্ষণ হতে চলেছে। তিরুঅনন্তপুরম ছাড়াও সব জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।